Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আজকে আমরা পড়তে চলেছি হিস্ট্রি লেকচার 20 অর্থাৎ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির আজকে হচ্ছে শেষ ভিডিও। আমরা একে একে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কমপ্লিট লেকচার সিরিজ এই চ্যানেলে পড়েছি। তো আমাদের যেটা চলছিল রিসেন্ট সেটা হচ্ছে দ্য পোস্ট গুপ্তা এজ। এই পোস্ট গুপ্তা এজ যে একটা লেকচার সিরিজ চলছিল আজ তার শেষ দিন। আমরা পরবর্তী গুপ্ত যুগকে তোমরা যদি পরপর ক্লাসগুলো দেখে থাকো তাহলে দেখবে যে আমরা পরবর্তী গুপ্ত যুগকে তিনটি সেকশনে ভাগ করে নিয়েছিলাম। একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান সিনারি, ইস্ট ইন্ডিয়ান সিনারি আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনারি। তো সাউথ ইন্ডিয়ান সিনারির পার্ট 1-এ আমরা এই তিনটি রাজবংশকে পড়েছিলাম। আর আজকের বিষয়বস্তু কি? আজকের বিষয়বস্তু হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনারিতে অর্থাৎ গুপ্ত পরবর্তী যুগে ভারতবর্ষ মানে সুলতানি যুগ শুরু হচ্ছে। সুলতানি যুগের শুরুর আগে পর্যন্ত গুপ্ত যুগের পরবর্তী সময় এবং সুলতানি যুগ মানে ভারতের মধ্যকালীন ইতিহাসের আগে পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালটার মধ্যে আজকে আমাদের শেষ আলোচনা। অর্থাৎ আজকে আমরা রাষ্ট্রকূট, চোল, হৈসলস, তারপর যাদব, কদম্ব এবং কাকাতীয় ডাইনাস্টি সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে। তো ক্লাসটা লেন্দি হবে কারণ দেখতেই পাচ্ছ 6টা ডাইনাস্টি নিয়ে আলোচনা করব। তো লেন্দি ক্লাস হবে। একবারের প্রচেষ্টাতে না দেখা গেলেও ভিডিওটিকে বারবার করে দেখে নিবে এবং সময় সময় করে দেখে নিবে। আর এই ক্লাসের যাবতীয় যা কিছু নোটপত্র সেটা পিডিএফ আকারে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেব। সেখান থেকে সামান্য শুল্ক দিয়ে পিডিএফটাকে ডাউনলোড করবে। যারা শুল্ক দিতে পারবে না তারা কি করবে, এই ক্লাস চলতে চলতে ভিডিওটাকে পজ করবে, নিজেদের মতন করে নোট করবে। ওকে, আচ্ছা, আরও একটি কথা বলে দিই, কথা শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে, তো কথা বলতে গেলে একটা না মাঝে মাঝে কাশি হতে পারে, সো এটা তোমরা একটু দেখে নিও। ওকে, আচ্ছা, শুরুতে বলি WBCS গাইড এই চ্যানেলে আমি তোমাদেরকে জিএস পড়াচ্ছি অর্থাৎ জেনারেল স্টাডিজ, যেটা মেইনলি বেসড অন WBCS। আর যদি কেউ আমার থেকে ইংলিশ, ম্যাথ, রিজনিং করতে চাও তাহলে তোমরা এক্সাম সলিউশন নামে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই এক্সাম সলিউশন চ্যানেলটিকে ভিজিট করো, যে চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, বেশ, তাহলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি, আজকে দিচ্ছি। আমি আশা করব যে অন্তত কয়েকদিনের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়ার। ঠিক, চলো তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি থাকবে? তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে রাষ্ট্রকূট বংশ, চোল বংশ, হৈসলা বংশ, যাদব বংশ, কদম্ব বংশ এবং কাকাতীয় বংশ। ঠিক আছে না? চলো, সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রকূটস। ঠিক আছে, তাহলে রাষ্ট্রকূট দিয়ে শুরু। রাষ্ট্রকূটস দেখতে পাচ্ছ। রাষ্ট্রকূট সাম্রাজ্য 735 থেকে শুরু করে 982 এডি পর্যন্ত চলেছে। আমরা যদি রাষ্ট্রকূটদের অরিজিন সম্পর্কে বলি তাহলে বলবো যে হর্ষবর্ধনের মৃত্যুর পরে যে সম্পূর্ণ উত্তর ভারতে যে একটা মানে ভ্যাকিউম সৃষ্টি হয়েছিল, মানে একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই শূন্যতাটাকে পূরণ করার জন্যে আমরা দেখছি পাল এবং গুর্জর প্রতিহাররা কিন্তু উত্তর ভারতকে সামলাচ্ছে। ঠিক আছে না? আর যেটা তোমাদের দক্ষিণ ভারত, সেই দক্ষিণ ভারতে তখন কিন্তু রাষ্ট্রকূট সাম্রাজ্য তাদের জায়গা করে নিয়েছে। আমি এখানে ডান সাইডে তোমাদের জন্য ম্যাপ লাগিয়ে দিয়েছি, দেখে নিতে পারো যে রাষ্ট্রকূট সাম্রাজ্য কোথায় ছিল। রাষ্ট্রকূট সাম্রাজ্য দেখো মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের খানিকটা, মহারাষ্ট্র, গুজরাটের থেকে সাউথ ইন্ডিয়া দেখো, এই যেটুকুন কালার করা রয়েছে অরেঞ্জ কালারে, সেইটুকুন হচ্ছে রাষ্ট্রকূট সাম্রাজ্যের এখতিয়ার বা ক্ষমতা সাম্রাজ্য। ঠিক আছে না? তাহলে হর্ষবর্ধনের মৃত্যুর পরে উত্তর ভারতে যে একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছিল, শক্তির যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই শক্তির শূন্যতাকে কিছু কিছু সময় ধরে পাল সাম্রাজ্য, বাংলার পাল সাম্রাজ্য এবং গুর্জর প্রতিহার সাম্রাজ্য তারা কিন্তু এই ভ্যাকিউমটাকে পূরণ করার চেষ্টা করেছিল। আর সেই দিক থেকে যদি দেখতে হয় যে আমাদের পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের জায়গাটাকে কিন্তু তখন রাষ্ট্রকূট ডাইনাস্টি কিন্তু সামলে নিচ্ছিল। তাহলে আফটার দ্য ডেথ অফ হর্ষবর্ধন দেয়ার ওয়াজ আ ভ্যাকিউম অফ সেন্ট্রাল পাওয়ার ইন নর্থ ইন্ডিয়া। Around the middle of the 8th century, the Pal and Gurjar Pratihar dynasties filled the vacuum in the east and west parts of the country respectively. Around the same time, the Rashtrakuta dynasty established their rule over the Deccan region after the fall of Badami branch of Chalukya dynasty. দেখো
আমরা ঠিক এর আগের লেকচারটিতে চালুক্য বংশ সম্পর্কে যাবতীয় কিছু পড়েছি। আমরা যে সাউথ ইন্ডিয়া আজকে যতগুলো রাজবংশ দেখব, অর্থাৎ রাষ্ট্রকূটদের, চোলদের দেখব, হৈসলা, যাদব, কদম্ব, কাকতিয়া, এদের যাদেরকেই দেখি না কেন এদের সঙ্গে কোনো না কোনোভাবে এই চালুক্যদের একটা লিঙ্ক থেকেই যাবে। কেন? কারণ চালুক্যদের একটা লিঙ্ক থেকেই যায়, তার কারণে চালুক্য হচ্ছে দক্ষিণ ভারতে বিশেষ একটা বিরাট একটা সময় ধরে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে হয়ে এরা কিন্তু ভারতবর্ষকে শাসন করেছিল। তাই চালুক্যদের সঙ্গে এদের কোনো না কোনো রিলেশন কিন্তু আমরা এখানে দেখতেই পাবো, ঠিক আছে না? There are several theories regarding the origin of the Rashtrakuta dynasty. রাষ্ট্রকূট ডাইনাস্টির অরিজিন নিয়ে অনেক ধরনের মতবাদ বা অনেক ধরনের তত্ত্ব রয়েছে। Many claim that the Rashtrakuta dynasty was descended from the Yadav family. আবার আশ্চর্যের বিষয় কি, কেউ কেউ কোনো ঐতিহাসিক মনে করেন যে এই রাষ্ট্রকূটরা হচ্ছে যাদব পরিবারের বংশোদ্ভূত। যাদব বংশ আমরা কিছুক্ষণ পরে পড়ব। Out of the 75 inscriptions that have been found, 8 of them mentioned the relationship between Rashtrakutas and Yadavs. রাষ্ট্রকূটদের যে 75টি ইনস্ক্রিপশনস উদ্ধার হয়েছে, যে 75টি লিপি উদ্ধার হয়েছে, তার মধ্যে 8টি লিপিতে সরাসরি রাষ্ট্রকূটদের সঙ্গে যাদবদের একটা রিলেশনের কথা বলা হচ্ছে। Moreover, a copper grant of Rashtrakuta mentions that the founder of the Rashtrakuta dynasty, Danti Durga, was born in a Yadav Satyaki family বা Satyaki line, ঠিক আছে না? যেমন যেটা হচ্ছে কপার গ্র্যান্ট রাষ্ট্রকূট, মানে রাষ্ট্রকূটদের যে কপার গ্র্যান্ট বা কপার প্লেট যাই বলো না কেন, সেখানে মেনশন করা হচ্ছে যে রাষ্ট্রকূট ডাইনাস্টির যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ দন্তি দুর্গ, সেই দন্তি দুর্গ হচ্ছে যাদব সাত্যকী বংশের মানে মানুষ, বা তার যাদব সাত্যকী বংশে সেই দন্তি দুর্গের জন্ম হচ্ছে। এখান থেকেই বলা হচ্ছে যে এই রাষ্ট্রকূটদের রিলেশন যাদবদের থেকে হয়তো কোনোভাবে আসতে পারে। আবার অ্যানাদার গ্রুপ অফ হিস্টোরিয়ান্স তারা এই যুক্তি প্রদান করছে যে রাষ্ট্রকূটরা ছিল হচ্ছে চালুক্যদের ফিউডাল, মানে চালুক্যদের ফিউডেটারিজ, মানে চালুক্যদের সামন্ত রাজা এরা ছিল। এটা আরেক ধরনের গভর্নরদের মত, মানে আরেক ধরনের ঐতিহাসিকদের মত। তাহলে অ্যানাদার গ্রুপ অফ হিস্টোরিয়ান্স আর্গু দ্যাট দ্য গভর্নর্স অফ দ্য চালুক্য এম্পায়ার ওয়ার গিভেন দ্য টাইটেল রাষ্ট্রকূট, অর্থাৎ চালুক্যদের যারা গভর্নর ছিল সেই সময়, সেই গভর্নরদের টাইটেল দেওয়া হয়েছিল রাষ্ট্রকূট। অ্যান্ড দিস গভর্নর্স ইভেন্চুয়ালি এস্টাবলিশিং দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইনাস্টি কল্ড ইটস রাষ্ট্রকূটা ডাইনাস্টি। এবং পরবর্তী সময় এই রাষ্ট্রকূট ডাইনাস্টি অর্থাৎ চালুক্যদের সেই গভর্নরেরা যাদেরকে রাষ্ট্রকূট উপাধি দেওয়া হয়েছিল, তারাই পরবর্তী সময়ে ইন্ডিপেন্ডেন্টভাবে তাদের ডাইনাস্টি প্রতিষ্ঠা করেছিল। তো আমরা এখানে দেখলাম রাষ্ট্রকূটদের অরিজিন সম্পর্কে। তাহলে রাষ্ট্রকূটদের অরিজিন সম্পর্কে দুটো তত্ত্ব আমরা এখানে দেখতে পেলাম। কি কি দেখতে পেলাম? নাম্বার 1, যেটা যে এদের যাদব ফ্যামিলির সঙ্গে রিলেশন রয়েছে। আবার কোনো ঐতিহাসিক মনে করছেন যে এরা চালুক্যদের ফিউডেটারিস ছিল, চালুক্যদের সামন্ত রাজা ছিল, এবং চালুক্যরা যখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তখন এরা নিজেদের মতন স্বাধীনভাবে বা রাজবংশ প্রতিষ্ঠা করে, ঠিক না? চলো এবার যখনই আমরা এখানে রাষ্ট্রকূটদের সম্পর্কে পড়ছি তখন আমাদের কিন্তু ট্রিপার্টাইট স্ট্রাগলের কথা ভুলে গেলে চলবে না। আমি যখন তোমাদের সেই কনৌজ পড়িয়েছিলাম, অর্থাৎ কিনা যখন আমরা গুর্জর প্রতিহার পড়িয়েছিলাম, গুর্জর প্রতিহারের সময় থেকে আমি বলে আসছি মানে ট্রিপার্টাইট স্ট্রাগলের কথা, ত্রিশক্তি সংগ্রাম, ঠিক না? ত্রিশক্তি সংগ্রামের 3জন শক্তি ছিল। একটা হচ্ছে বাংলার পাল বংশ, উত্তর ভারতের গুর্জর প্রতিহার বংশ এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। এখানে ছবি দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখে নাও। এই ছিল কনৌজ। কনৌজ ছিল গঙ্গা নদীর পাড়ে অবস্থিত একটি শহর, যেটা কিনা প্রচণ্ড পরিমাণে গঙ্গার দোয়াব অঞ্চল, প্রচণ্ড পরিমাণে ফার্টাইল ছিল, অনেক উর্বর ছিল। উর্বরতার কারণে সেখানে ফসল ফলতো খুব ভালো এবং সেখানে খাদ্যের অপ্রতুল্যতা ছিল। বোঝা গেল কিছু? এবং যেহেতু নদীর পাড়ে তৈরি শহর, তো ব্যবসা বাণিজ্য এখানে ভালো ছিল। আমরা যদি সিল্ক রুট দেখি, দেখব যে সিল্ক রুট কিন্তু এইখান দিয়েই যাচ্ছে। তো উত্তর ভারতে কনৌজ হর্ষবর্ধনের সময়কাল থেকে এমন একটি সেন্টারে পরিণত হয়েছিল যে কনৌজ দখল করার জন্যে সমস্ত রাজবংশগুলি মরিয়া হয়ে থাকতো। আর সেই কনৌজকে দখল করার জন্যে ভারতবর্ষের 3টি প্রাচীন শক্তি, একটা হচ্ছে গুর্জর প্রতিহার, একটা হচ্ছে রাষ্ট্রকূট, আর একটা হচ্ছে পাল, এই 3টি শক্তি সবসময় নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থেকেছে, যাতে করে কিনা
এই কনৌজকে দখল করা যায়। আর সেই কনৌজ দখলের যে লড়াই সেটাই হচ্ছে ট্রিপার্টাইট স্ট্রাগল বা ত্রিশক্তি সংগ্রাম। তো এগুলো অলরেডি আমরা পড়েছি, তো আজকে যেহেতু রাষ্ট্রকূট নিয়ে আলোচনা হচ্ছে তাই এটা একটু রিমাইন্ডার দিয়ে দিলাম, ওকে না? বেশ, এবার চলো আমরা দেখে নিই যে রাষ্ট্রকূট সাম্রাজ্যের যে সমস্ত বিখ্যাত যে সমস্ত রাজারা ছিলেন তাদের সম্পর্কে আমরা কিছু দেখি, এবং এখান থেকে দেখো সুন্দর করে নোট তৈরি করেছি। আমরা এই লেকচারগুলোতে তোমরা শুধুমাত্র যে এমসিকিউ কোয়েশ্চেনই সলভ করতে পারবে তা নয়, ডিটেলস কোয়েশ্চেন আনসার করার জন্যেও কিন্তু এখানে যথেষ্ট ম্যাটেরিয়ালস দেওয়া আছে। আমি বারবার তোমাদের একটা কথা বলি, আমার এক একটা লেকচার আসতে হয়তো দেরি হয়, কিন্তু যে ইনফরমেশনের ঠাসা লেকচার দেওয়া হয় এটা কোথাও পাবে না কিন্তু। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হেন্স ভালো করে প্রিপারেশন করো, হ্যাঁ, প্রস্তুত ভালো করে করো। ইভেন এই লেকচার শুধুমাত্র WBCS নয়, ইউপিএসসির জন্যেও অ্যাপ্লিকেবল 100%, আমি বলবো 200% অ্যাপ্লিকেবল ইউপিএসসি অ্যান্ড WBCS, ওকে না? ঠিক। আচ্ছা, আরেকটা কথা বলি, আজকের দিনে আমাদের এনসেন্ট ইন্ডিয়া শেষ হয়ে যাচ্ছে, আগামী দিন থেকে মধ্যকালীন ভারতের ইতিহাস শুরু হবে। অর্থাৎ আগামী ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা সুলতানি ডাইনাস্টি শুরু করে দিব, অর্থাৎ ভারতবর্ষের যে মুসলিমদের মানে আনুষ্ঠানিক প্রবেশ সেটা আমরা পরবর্তী সময়ে পড়তে শুরু করব, ওকে না? চলো তাহলে দন্তি দুর্গ, এই রাষ্ট্রকূট সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ, ঠিক আছে? হি ফিক্সড মানিয়াখেট, এই মানিয়াখেটকে মান্যখেড়াও বলা হয়। তাহলে মান্যখেট হুইচ ওয়াজ অলসো নোন অ্যাজ মালখেড় অ্যাজ দ্য ক্যাপিটাল অফ দ্য রাষ্ট্রকূট এম্পায়ার, রাষ্ট্রকূট সাম্রাজ্যের যে রাজধানী ছিল সেটা ছিল মানিয়াখেট অথবা মালখেড় অথবা মানিয়াখেড়া, ওকে না? He captured Malwa by defeating Gurjaras, and he also annexed the Chalukya kingdom by defeating its ruler Kirtivarman II, অর্থাৎ দন্তি দুর্গ গুর্জরদের প্রতিহত করে মালব রাজ্য দখল করে নিয়েছিল এবং চালুক্য কিংডম মানে চালুক্য রাজবংশের যে রাজা কীর্তিবর্মন, দ্বিতীয় কীর্তিবর্মন, তাকেও পরাজিত করেছিল, ওকে না? এবং করে এই চালুক্যদের এবং গুর্জরদের সাম্রাজ্যকে সাম্রাজ্যভুক্ত করেছিল। এগুলো করার পরে দন্তি দুর্গ পৃথিবী বল্লভ নামে টাইটেল উপাধি গ্রহণ করলেন। তাহলে পৃথিবী বল্লভ উপাধি কার ছিল? দন্তি দুর্গের উপাধি ছিল পৃথিবী বল্লভ। হি ইজ সেড টু হ্যাভ পারফর্মড দ্য রিচুয়ালস কল্ড হিরণ্যগর্ভ। দন্তি দুর্গ বাই বার্থ ক্ষত্রিয় ছিলেন না। আর ইউ গেটিং? দন্তি দুর্গ যেহেতু ক্ষত্রিয় ছিলেন না, তাই সে যুগে এ রীতি প্রচলিত ছিল যে সমস্ত রাজবংশ বা যে সমস্ত রাজারা ক্ষত্রিয় নন, তাদেরকে যদি ক্ষত্রিয় হতে হয়, তাদেরকে যদি সত্যি সত্যি রাজকার্য শাসন করতে হয়, তাহলে তাদেরকে ক্ষত্রিয় হতে হবে। আর সেই ক্ষত্রিয় হওয়ার জন্যে হিরণ্যগর্ভ নামে এক ধরনের যজ্ঞ করা হতো। সেই হিরণ্যগর্ভ যজ্ঞ করার মাধ্যমে কিন্তু দন্তি দুর্গ ক্ষত্রিয়তে পরিণত হয়েছিলেন, যদিও তিনি জন্মসূত্রে ক্ষত্রিয় ছিলেন না, ওকে না? ঠিক। এবার চলে এসো দন্তি দুর্গর পরে কৃষ্ণ প্রথম, অর্থাৎ প্রথম কৃষ্ণ। Krishna the first succeeded Donti Durga and he was a great conqueror, অর্থাৎ প্রথম কৃষ্ণ দন্তি দুর্গর পরে সিংহাসনে বসলেন এবং তিনি বিরাট যোদ্ধা ছিলেন। The Rashtrakuta kingdom extended from Maharashtra to Karnataka under his reign, অর্থাৎ রাষ্ট্রকূটা কিংডম মহারাষ্ট্র, কর্ণাটকা, হ্যাঁ মানে মহারাষ্ট্র থেকে কর্ণাটকা পর্যন্ত তার রাজত্বকালে অ্যানেক্সড হয়েছিল এই রাষ্ট্রকূট সাম্রাজ্যের সাথে। তিনি চালুক্য যে ইস্টার্ন চালুক্য অর্থাৎ ভেঙ্গির যে চালুক্য, সেই ভেঙ্গির চালুক্যকে তিনি পরাজিত করেছিলেন এবং যে মাইসুর অর্থাৎ মাইসুরের যে গঙ্গা ডাইনেস্টি, সেই মাইসুরের গঙ্গা ডাইনেস্টিকেও তিনি পরাজিত করেছিলেন। দ্য রক কাট মোনোলিথিক কৈলাস টেম্পল অ্যাট ইলোরা ওয়াজ বিল্ট বাই হিম। সবথেকে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস মন্দির তৈরি করেছিলেন, মনে থাকবে। তাহলে ইলোরার কৈলাস মন্দির কে তৈরি করেছেন? না, রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস টেম্পল তৈরি করেছিলেন। এরপর চলে এসো গোবিন্দ দ্য সেকেন্ড। হি ওয়াজ দ্য সান অফ কৃষ্ণা ফার্স্ট। তাহলে প্রথম কৃষ্ণের ছেলে গোবিন্দ দ্বিতীয়। হি ওয়াজ আ ফান লাভিং কিং। তাহলে বুঝতেই পারছো, রাজার কাজ রাজকর্ম করা, যুদ্ধ করা, বিজয় করা, সাম্রাজ্য স্থাপন করা, কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি একজন ফান লাভিং কিং। এই জন্যে এই দ্বিতীয় গোবিন্দ সম্পর্কে বিশেষ ইতিহাস জানা যায় না। তিনি 774, আমি কিন্তু পাশে পাশে সালগুলোও দিয়ে রেখেছি, সেগুলোকে তোমরা ফলো করবে। আর কি যে দ্বিতীয় গোবিন্দ হি লেফট হিজ কিংডম অন হিজ ইয়াঙ্গার ব্রাদার ধ্রুবা,
এবং দ্বিতীয় গোবিন্দ তিনি কি করলেন, তার যে ছোট ভাই ধ্রুবকে শাসনকার্য ছেড়ে দিলেন। ধ্রুব 780 থেকে 793 সাল পর্যন্ত শাসনকার্য চালালেন। তাহলে তিনি ছিলেন প্রথম কৃষ্ণের ছেলে এবং গোবিন্দ দ্বিতীয়ের ছোট ভাই। হি সার্ভড অ্যাজ গভর্নর অফ নাসিক অ্যান্ড খানদেশ আন্ডার হিজ ব্রাদার গোবিন্দা। যখন দ্বিতীয় গোবিন্দ শাসনকার্য চালাচ্ছেন তখন এই ধ্রুব নাসিক এবং খানদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। Later, he seized the throne for himself and defeated প্রতিহার রুলার বৎসরাজ। পরবর্তী সময় তিনি তার ভাই গোবিন্দ রাজের থেকে সিংহাসন ছিনিয়ে নিচ্ছেন এবং সে তার কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিয়ে প্রতিহার রাজ বৎসরাজকে কিন্তু পরাজিত করছেন। He also defeated ধর্মপাল পাল ডাইনাস্টি এবং তিনি পাল ডাইনাস্টির ধর্মপালকেও প্রতিহত করছেন। এই যে বিজয়গুলো হচ্ছে, এই যে হারাহারির ব্যাপারটা চলছে এখানে, এটা শুধুমাত্র কনৌজকে দখল করা নিয়ে, ওকে না? আমরা কিন্তু পাল যুগেও পড়ে এসেছি, প্রতিহারদের সঙ্গেও এগুলো কিন্তু পড়ে এসেছি, ওকে? সেগুলোকে রিলেট করবে কিন্তু। চলো, গোবিন্দ থার্ড। তো হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার্স অফ দ্য রাষ্ট্রকূটা ডাইনাস্টি। রাষ্ট্রকূট বংশের অন্যতম রাজাদের মধ্যে গোবিন্দ তৃতীয় একজন। তিনি 793 থেকে 814 এডি পর্যন্ত শাসনকার্য চালিয়েছেন। হি ওয়াজ সাকসেসফুল ইন হিজ এক্সপেডিশনস अगेंस्ट দ্য নর্থ ইন্ডিয়ান কিংডমস, জैसे কি মালওয়া, কনৌজ। যেমন এই গোবিন্দ তৃতীয় উত্তর ভারতের যে সমস্ত রাজবংশগুলি ছিল, যেমন মালব, কনৌজ, এদের বিরুদ্ধে কিন্তু তিনি সফল এক্সপেডিশনস করেছেন। অ্যান্ড হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হিমালয়াস। এবং এটা বলা হয় যে গোবিন্দ তৃতীয় যখন রাষ্ট্রকূট বংশে সাম্রাজ্য করছে তখন রাষ্ট্রকূট বংশের যে সীমানা বা আধিপত্য সেটা হিমালয় পর্বত পর্যন্ত পৌঁছে গেছে। ভাবতে পারো, দক্ষিণ ভারত থেকে সেই সুদূর হিমালয় পর্যন্ত শাসনকার্যে নিয়ে গেছে। দ্য সঞ্জন inscriptions mentions his victory over the Pala emperor Dharmapala and the Pratihar emperor Nagabhatta II। অর্থাৎ প্রতিহার বংশের রাজা দ্বিতীয় নাগভট্ট এবং পাল সাম্রাজ্যের রাজা ধর্মপালকে তিনি পরাজিত করছেন, হ্যাঁ, তাদেরকে জয় করছেন। এটা সঞ্জন ইনস্ক্রিপশন থেকে জানা যাচ্ছে। আন্ডার হিজ রেইন দ্য রাষ্ট্রকূট এম্পায়ার এক্সটেন্ডেড ফ্রম কেপ কমরিন in the south to Kanauj in the north and Banaras in the east to Bharuch in the west। তার মানে এখানে দেখানো হচ্ছে যে এই গোবিন্দ তৃতীয়ের সময় চালুক্যদের মানে রাষ্ট্রকূটদের সীমানা কোথায় ছিল। কেপ অফ কমরিন থেকে শুরু করে, দক্ষিণ ভারতের কেপ অফ কমরিন থেকে শুরু করে উত্তর ভারতের কনৌজ আর পূর্ব ভারতের বানারস থেকে শুরু করে, মানে উত্তর ভারতের কনৌজ এবং বানারস থেকে শুরু করে পূর্ব ভারতের বানারস পর্যন্ত এবং পশ্চিম ভারতের ভরোজ পর্যন্ত। বোঝা গেল না? ওকে, নাও অমোঘ বর্ষ। দেখো, অমোঘ বর্ষ 814 থেকে 878, প্রায় 865 থেকে 68 বছরের এক বিশাল সময়ের শাসনকাল কিন্তু এই অমোঘ বর্ষ চালিয়েছেন। রাষ্ট্রকূট বংশের সর্বোৎকৃষ্ট রাজা যদি বলতে হয় তাহলে অমোঘ বর্ষকে বলা উচিত। অমোঘ বর্ষ একাধারে রাজা আবার একাধারে কবি, কারণ অমোঘ বর্ষই তিনি যিনি প্রথম কান্নাড়া বুক, মানে প্রথম কান্নাড়া বুক অন পোয়েটিক্স, অর্থাৎ কাব্যের ওপরে প্রথম কানাড়া ভাষায় বই লিখেছিলেন। তিনি হচ্ছেন আর কেউ নয়, অমোঘ বর্ষ। তার কাব্যগ্রন্থটির নাম ছিল কবিরাজ মার্গ, ঠিক আছে না? তাহলে কবিরাজ মার্গ কার লেখা? কবিরাজ মার্গ লেখা হচ্ছে অমোঘ বর্ষের লেখা, ওকে? আচ্ছা, হি এস্টাবলিশড পিস উইথ দ্য ওয়েস্টার্ন গঙ্গা ডাইনাস্টি থ্রু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস। আমরা এই যে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস আমরা কিন্তু সুদূর সেই অতীত, মানে একদম প্রাচীন ভারতের শুরু থেকে দেখে আসছি। আমরা যদি অজাতশত্রুকে খেয়াল করি, আমরা যদি মৌর্য যুগের রাজাদের কথা খেয়াল করি, আমরা যদি গুপ্তদের কথা খেয়াল করি, তাহলে দেখব যে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এরা কিন্তু বিভিন্ন শত্রু দেশকে জয় করে নিয়েছেন। ঠিক তেমনি করে অমোঘ বর্ষও কিন্তু গঙ্গা ডাইনাস্টি, যে ওয়েস্টার্ন গঙ্গা ডাইনাস্টি, সেই গঙ্গা ডাইনাস্টির সঙ্গে কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস করে তাদের সঙ্গে শান্তি স্থাপন করছেন। হি ডিফিটেড দ্য চালুক্যস অফ ভেঙ্গি অ্যান্ড অ্যাজিউম টাইটেল বীর নারায়ণ, ঠিক আছে না? তিনি ভেঙ্গির চালুক্যদের পরাজয় করে উপাধি গ্রহণ করছেন, বীর নারায়ণ উপাধি গ্রহণ করছেন। ডিউরিং হিজ রেন
the Rashtrakuta dynasty lost control over Malwa and Gangavadi. তার শাসনকালে রাষ্ট্রকূট ডাইনাস্টি একটু পরাজিত হয়েছিল। কিভাবে? সেখানে মালব আর গঙ্গাবডি থেকে তাদের কিন্তু কন্ট্রোল চলে গিয়েছিল। ব্রোচ বিকেম দ্য বেস্ট পোর্ট অফ হিজ কিংডম। ওকে, আচ্ছা, দ্য ক্যাপিটাল সিটি মান্যাখেড় ইজ সেড টু হ্যাভ বিন বিল্ট বাই হিম। দন্তিদুর্গ মেড ইট অ্যাজ ক্যাপিটাল ইনিশিয়ালি। অ্যাকচুয়ালি দন্তিদুর্গ মান্যাখেড় এই জায়গাটিকে রাজধানী তৈরি করেছিলেন, কিন্তু মান্যাখেড় যে শহর, সেই শহরটিকে ঢেলে সাজিয়েছিলেন বা সুন্দর করে স্থাপন করেছিলেন কিন্তু এই রাজা অমোঘবর্ষ। রাজা অমোঘবর্ষ ধর্মের দিক থেকে তিনি জৈন ধর্মের উপাসক ছিলেন। হ্যাঁ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে লেখা রয়েছে, যদি বলা হয় দক্ষিণ ভারতের অশোক কাকে বলা হয়, না অমোঘবর্ষকে বলা হয় দক্ষিণ ভারতের অশোক। তাহলে হি ওয়াজ নোন অ্যাজ দ্য অশোকা অফ দ্য সাউথ। আর ইউ গেটিং? ভেরি গুড। নাও কৃষ্ণা সেকেন্ড। কৃষ্ণা সেকেন্ড 878 থেকে 914 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য চালিয়েছেন। হি ফট অ্যাগেন্স্ট দ্য প্রতিহার্স অ্যান্ড দ্য চালুক্যাস। তিনি এই দ্বিতীয় কৃষ্ণ প্রতিহার এবং চালুক্যদের সব বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছেন। এরপর আসো ইন্দ্র তৃতীয়। ইন্দ্র তৃতীয় ছিল অমোঘবর্ষের নাতি ছেলে। হি রিএস্টাবলিশড দ্য রাষ্ট্রকূটা এম্পায়ার আফটার ইট ওয়াজ ডিফিটেড বাই দ্য ইস্টার্ন চালুক্যস ডিউরিং দ্য রেন অফ কৃষ্ণা সেকেন্ড। তাহলে দ্বিতীয় কৃষ্ণের সময় যে পূর্বের যে চালুক্য বংশ ছিল, অর্থাৎ ইস্টার্ন চালুক্যরা কি করেছিল না, ইস্টার্ন চালুক্যরা কিন্তু রাষ্ট্রকূটদেরকে পরাজিত করেছিল এবং সেই পরাজিত অঞ্চলকে পুনরুদ্ধার করেছিলেন তৃতীয় ইন্দ্র। ওকে, with his defeat of Mohipal and sack of Kanauj in 915 AD, he was considered to be the most powerful ruler of his time. অর্থাৎ 1915 সালে তিনি মহিপালকে পরাজিত করছেন এবং মহিপালকে পরাজিত করে তিনি কনৌজকে দখল করছেন এবং এই ঘটনা কিন্তু ছিল সেই সময়ের যুগে, এই ঘটনা তাকে প্রমাণ করে দিয়েছিল যে সেই সময়ের যুগে সমস্ত শক্তিশালী রাজাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ওকে না? এই যে তৃতীয় ইন্দ্রর পরে এই রাষ্ট্রকূট ডাইনাস্টি খুব দুর্বল শাসকদের দ্বারা শাসিত হয়েছে এবং তার পরবর্তী সময় একজন শেষ পাওয়ারফুল রুলার আমরা যদি দেখতে পাই তো তৃতীয় কৃষ্ণকে আমরা দেখব, যে চালুক্য ডাইনাস্টির লাস্ট পাওয়ারফুল রুলার ছিলেন তৃতীয় কৃষ্ণ। তাহলে তৃতীয় ইন্দ্র এবং তৃতীয় কৃষ্ণের মধ্যে আমরা তিনজন গুরুত্বপূর্ণ রাজার নাম দেখতে পাচ্ছি, অমোঘবর্ষ দ্বিতীয়, গোবিন্দ দা ফোর্থ আর অমোঘবর্ষ থার্ড। আর ইউ গেটিং? খুব সুন্দর। তাহলে আমরা এবার দেখি তৃতীয় কৃষ্ণের কৃতিত্ব কি। তৃতীয় কৃষ্ণ 939 এডি থেকে 967 এডি পর্যন্ত সিংহাসনে বসেছেন। ইন্দ্র থার্ড ওয়াজ সাকসিডেড বাই উইক রুলার্স অফ দ্য রাষ্ট্রকূটা ডাইনাস্টি। অর্থাৎ রাষ্ট্রকূট ডাইনাস্টির যে সমস্ত দুর্বল শাসকেরা ছিলেন তাদেরকে সাকসিড তিনি করেছিলেন। আন্ডার হুম দ্য ডাইনাস্টি লস্ট কন্ট্রোল ওভার দ্য নর্থ অ্যান্ড ইস্টার্ন টেরিটরিজ অফ দ্যার এম্পায়ার। এবং তৃতীয় কৃষ্ণ যখন সিংহাসনে বসছেন তখন এই চালুক্য ডাইনাস্টির এই রাষ্ট্রকূট ডাইনাস্টির যে উত্তর এবং পূর্ব ভাগ তাতে কিন্তু তাদের ক্ষমতা চলে গিয়েছে। হি ওয়াজ দ্য লাস্ট গ্রেট রুলার অফ দ্য রাষ্ট্রকূটা ডাইনাস্টি। হি ব্যাটলড against Parmars of Malwa and Vengi and Chalukyas of Vengi. বেঙ্গির চালুক্য এবং মালবের পারমারদের বিরুদ্ধে তিনি যুদ্ধযাত্রা করেছেন। 949 খ্রিস্টাব্দে কোথাও সিই কোথাও এডি লেখা আছে, দেখো সিই আর এডি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আগে প্রচলিত ছিল এডি। এডি মানে অন্য দমিনী। অন্য দমিনী মানে হচ্ছে যীশুখ্রিস্টের পরবর্তী সময়কাল মানে খ্রিস্টাব্দ। আর সিই এখন ব্যবহার করা হয় সিই মানে হচ্ছে কমন এরা। আর ইউ গেটিং? আরেকটা হয় বিসিই। বিসিই মানে বিফোর কমন এরা। এটা মডার্ন ইউজে করা হচ্ছে, এখন আর এডি ইউজ করা হয় না, কিন্তু যেহেতু এডি আমরা শুরু থেকে ইউজ করে আসছি সেই জন্য আমি কিন্তু এগুলো চেঞ্জ করিনি। যাই হোক, 949 এডি বা সিইতে হি ডিফিটেড দ্য চোলা কিং পরান্তকা ফার্স্ট। অর্থাৎ প্রথম পরান্তকাকে, চোলরাজ প্রথম পরান্তকাকে তিনি পরাজিত করেছিলেন এবং উত্তর ভারতের কিছু অংশ তিনি তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন। এই তৃতীয় কৃষ্ণর পরে আরও কয়েকজন দুর্বল শাসক এই রাষ্ট্রকূট বংশ শাসন করেছেন, অ্যান্ড দে আর
খট্টিগা অমুক বর্ষ, তারপর দ্বিতীয় কর্ক এবং ইন্দ্র দ্য ফোর্থ। ওকে, দ্য রাষ্ট্রকূটা কিং কর্ক ওয়াজ ডিফিটেড অ্যান্ড ডিপোজড বাই তৈল অর তৈলপ অফ দ্য চালুক্য কিং অফ কল্যাণী। কল্যাণীর যে চালুক্য রাজারা ছিল বা কল্যাণীর যে চালুক্য বংশ ছিল তৈলপ বা তৈল, সেই তৈলর দ্বারা কিন্তু কর্ক পরাজিত হচ্ছে এবং এর সাথে সাথে কিন্তু রাষ্ট্রকূট সাম্রাজ্যের অবসান ঘটছে। ওকে, চলো তাহলে রাষ্ট্রকূট সাম্রাজ্যের শাসকদের সম্পর্কে আমরা একটু দেখে নিলাম। এবার আমরা দেখছি যে অ্যাডমিনিস্ট্রেশন অফ রাষ্ট্রকূটা ডাইনাস্টি। রাষ্ট্রকূট ডাইনাস্টির অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, প্রশাসন কেমন ছিল? দেখো, এই রাষ্ট্রকূট ডাইনাস্টির প্রশাসনে কিং এবং যুবরাজ তাদের ভূমিকা কী ছিল? ইন দ্য রাষ্ট্রকূটা ডাইনাস্টি দ্য কিং ওয়াজ দ্য হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যাডমিনিস্ট্রেশনের হেড ছিলেন রাজা, অ্যান্ড দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য আর্ম ফোর্সেস, এবং আর্ম ফোর্সের কমান্ডার ইন চিফ ছিলেন রাজা। দ্য কিংস পজিশন ওয়াজ হেরিডেটরি, রাজার অবস্থানটা ছিল পৈতৃক সূত্রে পাওয়া, অ্যান্ড দ্য এল্ডেস্ট সান ইউজুয়ালি সাকসিডেড টু দ্য থ্রোন, এবং বিশেষ করে বড় ছেলেই রাজ সিংহাসনে বসতেন। দ্য এল্ডার সানস ওয়ার ডেজিগনেটেড অ্যাজ যুবরাজ অ্যান্ড দে অ্যাসিস্টেড অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ক্যাপিটাল, অর্থাৎ আর অন্যান্য যে রাজার সন্তানেরা থাকতো তাদেরকে যুবরাজ হিসাবে ডেজিগনেট করা হতো এবং তারা রাজাকে কিংকে সাহায্য করার জন্যে ক্যাপিটালে কার্যভার সামলাতো। ইয়াঙ্গার সানস অফ দ্য কিংস ওয়ার মোস্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রভিন্সিয়াল গভর্নর্স, এবং রাজার যে ছোট ছোট ছেলেরা থাকতো তাদেরকে প্রভিন্সিয়াল গভর্নর্স হিসেবে নিয়োগ করা হতো, অর্থাৎ প্রাদেশিক যে প্রদেশে ভাগ ছিল, ছোট ছোট সেন্ট্রাল পাওয়ার রাজা দেখত এবং স্টেটগুলোকে, প্রদেশগুলোকে কিন্তু যুবরাজরা দেখত। কিংস ওয়ার অ্যাসিস্টেড বাই নাম্বার অফ মিনিস্টার্স অর পুরোহিতস হু ওয়ার অ্যাপয়েন্টেড ডিরেক্টলি বাই দ্য কিং, অর্থাৎ রাজাকে সাহায্য করার জন্য কতগুলো মন্ত্রী থাকতেন এবং পুরোহিতেরা থাকতেন যারা রাজাকে সাহায্য করতেন। মিনিস্টার্স ওয়াস মোস্টলি দ্য মেম্বার্স অফ দ্য লিডিং ফ্যামিলিজ, এবং যে মন্ত্রীরা নিয়োগ হতো তারা সবাই ছিল সেই সময়ের যুগে সম্ভ্রান্ত রাজ কুটুম্ব পরিবারের থেকেই আসতো তারা। ওকে, আচ্ছা, এরপর দেখো স্টেট অর্গানাইজেশনের কথা যদি বলি, ইন দ্য রাষ্ট্রকূটা এম্পায়ার সাম অফ দ্য এরিয়াস ওয়ার কেপ্ট আন্ডার ডাইরেক্ট কন্ট্রোল অ্যান্ড সাম অফ দ্য এরিয়াস ওয়ার আন্ডার দ্য কন্ট্রোল অফ বৎসল চিফস। রাষ্ট্রকূট সাম্রাজ্যের প্রায় সর্বত্র রাজার সরাসরি নেতৃত্বের অধীনে থাকতো, আর কিছু কিছু জায়গা ছিল যেখানে বৎসলদের দ্বারা, বৎসল মানে কি, যারা রাজকুটুম্ব, তাদের সেই চিফ দ্বারা, রাজকুটুম্বদের দ্বারা পরিচালিত হতো। The areas which were directly under the administration of the Rashtrakuta dynasty were divided into several provinces called Rashtras. দেখো, রাষ্ট্রকূটদের সময় প্রভিন্সিয়ালগুলো, অর্থাৎ আমি একটু আগে আলোচনা করলাম যে প্রদেশগুলো, স্টেট, সেন্ট্রাল পাওয়ার একটা রয়েছে যেটা কিং সামলাচ্ছে, কিন্তু প্রদেশগুলোকে রাষ্ট্র বলা হতো, সেগুলোকে, প্রদেশগুলোকে সেই প্রভিন্সে ভাগ করা হতো। ইচ অফ দিস রাষ্ট্রাস ওয়ার লেট আন্ডার দ্য কন্ট্রোল অফ রাষ্ট্রপতি, এবং সেই প্রভিন্সগুলোকে রাষ্ট্রপতি দেখাশোনা করতো, অ্যান্ড হি পারফর্মড দ্য সিভিল অ্যান্ড মিলিটারি ফাংশনস দেয়ার। ওকে না, দ্য রাষ্ট্রাস ওয়ার ফার্দার ডিভাইডেড ইন্টু বিষয়াস অ্যান্ড ইট ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই বিষয়াপতি। এই রাষ্ট্রগুলোকে, অর্থাৎ স্টেটগুলোকে বা প্রভিন্সগুলোকে আবার জেলাতে ভাগ করে দেওয়া হতো। দেখো, বিষয় মানে জেলা, ডিস্ট্রিক্ট, এতে ভাগ করা হতো এবং তার রাজত্ব করতো, সেই জেলাগুলোকে দেখতো বিষয়াপতি যারা ছিল তারা। These বিষয়াস ওয়ার ডিভাইডেড ইন্টু স্মলার ইউনিটস কল্ড ভুক্তিজ। আবার এই জেলাগুলোকে ছোট ছোট পার্টে ভুক্তিজ ভাগ করা হতো। অ্যাকচুয়ালি ভুক্তি মানে আসলে 50 থেকে 60খানা গ্রাম নিয়ে এক একটা ভুক্তি তৈরি হতো। ভালো করে বোঝো, সবার প্রথমে রয়েছে সেন্টার, মানে কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় পাওয়ার। সেই কেন্দ্রীয় পাওয়ারের পরে প্রভিন্সগুলোকে দেখছে যুবরাজেরা, ঠিক আছে না, যেটাকে রাষ্ট্র বলা হচ্ছে। তার নিচে রয়েছে বিষয় মানে জেলা, ডিস্ট্রিক্ট, আমাদের যেমন বর্তমান পরিস্থিতি ঠিক তেমনি জেলাগুলোকে দেখছে বিষয়াপতি। আবার এক একটা জেলা তৈরি হচ্ছে কতগুলো ভুক্তিকে নিয়ে। ভুক্তি কী করে তৈরি হচ্ছে? 50 থেকে 60খানা গ্রাম নিয়ে এক একটা ভুক্তি তৈরি হচ্ছে, এবং এই ভুক্তিকে যারা শাসন করতো তাদের বলা হতো ভোগপতি। ইন দ্য রাষ্ট্রকূটা ডাইনাস্টি ভিলেজ ওয়াজ দ্য বেসিক ইউনিট অফ দেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ গ্রাম ছিল একদম সর্বস্তরের অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আজও আমরা আমাদের বাংলায় যেটা আমরা দেখতে পাই, আমাদের ভারতবর্ষে যেটা দেখতে পাই। এবং এই গ্রামের যিনি মানে শাসন করতেন তিনি ছিলেন ভিলেজ হেডম্যান, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের মতন একজন, প্রধানের মতন একজন ব্যক্তিত্ব।
He was usually assisted by Grama Mahajan or Grama Mahattra, অর্থাৎ গ্রাম মহাজন বা গ্রাম মাহাত্তারা, এদের দ্বারা তিনি, অর্থাৎ অ্যাকচুয়ালি তারা কারা ছিল, তারা ছিল গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষরা, তাদের দ্বারা মানে তিনি অ্যাসিস্ট হতেন, হেল্প করতেন। These officials were paid by grants of rent free land, এবং এদেরকে পে করা হতো, এই সমস্ত অফিসিয়ালসরে যারা এই সমস্ত কাজ করতে, অর্থাৎ ভোগপতি, ভিলেজ হেডম্যান, বিষয়াপতি, এদের এবং যারা রাষ্ট্রপতি ছিল, রাজ্যের যারা দেখাশোনা করতো, এদেরকে যে বেতন দেওয়া হতো সেটা হচ্ছে ফ্রি ল্যান্ড দেওয়া হতো। সামটাইমস রাষ্ট্রপতিজ এনজয়েজ দ্য স্ট্যাটাস অফ বৎসল কিংস, এবং কখনো কখনো দেখা গেছে যে রাষ্ট্রের যারা রাষ্ট্রপতি হতেন, প্রভিন্সের যারা ক্ষমতাবান রাজা হতেন, তাদেরকে বৎসল কিংও স্ট্যাটাস দেওয়া হতো। ওকে না, ঠিক। এবার চলো, লোকাল স্কুল, টেম্পল, রোড, ওয়াটার ট্যাঙ্ক, মানে জলের যে দিঘি, কূপ, সেগুলো ম্যানেজড হতো গ্রাম কমিটির দ্বারা, অর্থাৎ যে গ্রাম, সেই গ্রাম কমিটির দ্বারা গ্রাম হেডম্যান সেগুলোকে কোঅর্ডিনেট করতেন। দ্য এরিয়াস কন্ট্রোলড বাই দ্য বৎসল চিফস ওয়ার অটোনমাস, এবং বৎসল চিফেরা যে জায়গাটা শাসন করতেন সেটা অটোনমাস ছিল, তাদের স্বতন্ত্র ছিল। দে পেড ফিক্সড ট্রিবিউটস অ্যান্ড সাপ্লাই ট্রুপস টু দ্য কিং, হ্যাঁ, তারা একটা ফিক্সড একটা ট্যাক্স রাজাকে দিত, এবং তারা তাদের সৈন্যবাহিনী রাজাকে প্রয়োজনে দিয়ে দিত। ওকে, দ্য বৎসল চিফস অফ ভেঙ্গি অ্যান্ড কর্ণাটকা ওয়ার ইউজুয়ালি ইনভলভড ইন টাসলস উইথ দ্য রুলার অফ দ্য রাষ্ট্রকূটা ডাইনাস্টি। এটা একটা পয়েন্ট মনে রাখার মতো, বিশেষ করে ভাইভাতে গিয়ে কখনো কখনো যদি কেউ ইতিহাসের ছাত্র হও, এই জায়গাটা একটু দেখে নিও, যে এই পয়েন্টটা একটু দেখে নিও যে ভেঙ্গি এবং কর্ণাটকের যে সমস্ত বৎসলেরা ছিলেন, তারা কিন্তু এই রাষ্ট্রকূট রাজাদের সঙ্গে প্রায়শই তাদের একটা টাসল হতো। ওকে, চলো। ল অ্যান্ড অর্ডার ইন দ্য টাউনস অ্যান্ড ইটস সারাউন্ডিং এরিয়াস ওয়ার মেনটেন্ড বাই দ্য অফিসার্স কল্ড কোষ্ঠপাল, ঠিক আছে, কোষ্ঠপাল বা কোতওয়াল। তাহলে সেই সময়ের যুগে রাষ্ট্রকূটদের সময় আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী যাদেরকে আমরা এখন সাধারণ ভাষায় বলে থাকি পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনকে বলা হতো কোষ্ঠপাল বা কোতওয়াল, ঠিক আছে না। নট গৌন্ডাস অর দেশ গ্রামমুক্তাস ওয়ার দ্য রেভিনিউ অফিসার্স অফ দ্য রাষ্ট্রকূটা ডাইনাস্টি, অর্থাৎ এরা ছিল ট্যাক্স কালেক্টর। অর্থাৎ Rashtrakutas maintained a huge army and they imported large number of horses from East Asia and Arabia. আরব থেকে তারা কিন্তু ইস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়া বা আরব থেকে রাষ্ট্রকূটরা কিন্তু ঘোড়াকে ইম্পোর্ট করতো, ঘোড়া কিনে আনতো সেখান থেকে, কারণ অ্যারাবিয়ান হর্স ছিল খুবই সেই সময়ের যুগে খুব শক্তিশালী ঘোড়া। তো রাষ্ট্রকূটদের সোসাইটি সম্পর্কে যদি আলোচনা করতে হয়, তাহলে এখানে রয়েছে আলোচনা রাষ্ট্রকূটদের। দেখো, শৈবিজম অ্যান্ড বৈষ্ণবিজম ফ্লারিশড আন্ডার দ্য রেন অফ রাষ্ট্রকূটা ডাইনাস্টি। রাষ্ট্রকূটদের সময় শৈব ধর্ম অর্থাৎ শিবের উপাসনা এবং বৈষ্ণবিজম বিষ্ণুর উপাসনা মানে বৈষ্ণব ধর্ম, এই দুটো ফ্লারিশ করেছিল। আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ দ্য রুলার্স জৈনিজম মেড আ হিউজ প্রগ্রেস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জৈন ধর্মকেও কিছু কিছু শাসক নিজেদের নিজ ধর্ম করেছেন, এই জন্যে এই সময় জৈন ধর্মেরও কিছু প্রোগ্রেস এই সময় হয়েছিল। 1/3 অফ দ্য পিপল ইন দ্য ডেকান ওয়ার ফলোয়িং জৈনিজম, এবং দক্ষিণ ভারতের তৎকালীন সময়ে দাক্ষিণাত্যের 1/3 জনগণ জৈন ধর্মের উপাসক ছিলেন। ডোনেশনস ওয়ার মেড টু দ্য ব্রাহ্মণস, ব্রাহ্মণদেরকে ডোনেশনস দেওয়া হতো, জৈন টেম্পলসদের ডোনেশন দেওয়া হতো, বুদ্ধিস্ট বিহারকে মানে ডোনেশনস দেওয়া হতো। There was also a college at Salatoghi. সালাতগিতে একটা কলেজ ছিল। সালাতগিটা যেটা হচ্ছে বর্তমান যে বিজাপুর ডিস্ট্রিক্ট, সেই বিজাপুর ডিস্ট্রিক্টটার পূর্ব নাম ছিল সালাতগি। সেই সালাতগিতে একটি কলেজও কিন্তু ছিল, মাথায় রাখতে হবে, মহাবিদ্যালয়। অ্যান্ড দ্য ল্যান্ড ট্যাক্স ওয়াজ নোন অ্যাজ উদ্রাঙ্গা, ঠিক আছে না, উদ্রাঙ্গা বা ভাগকর, উদ্রাঙ্গা বা ভাগকর ছিল ল্যান্ড ট্যাক্সের নাম। তো অ্যান্ড ইট ওয়াজ লিভড অ্যাট দ্য রেট অফ 1/4 অফ দ্য প্রডিউস, অর্থাৎ যা উৎপাদন হবে সেই উৎপাদনের 1/4 ট্যাক্স হিসাবে দিতে হবে। অর্থাৎ তুমি 100 কেজি পণ্য যদি বা 100 কেজি ফসল যদি উৎপন্ন করো, তাহলে 25 কেজি তোমায় দিয়ে দিতে হবে অ্যাজ আ ট্যাক্স। আর ইউ গেটিং? চলো। There was active trade between the Deccan and the Arab which flourished the economy.
এখানে দক্ষিণ ভারতের সঙ্গে সুদূর আরব পর্যন্ত ব্যবসা চলতো, যার কারণে কিন্তু ইকোনমিটা ফ্লারিশ করেছিল। The rulers of the Rashtrakuta dynasty promoted trade by maintaining a friendly relationships with the Arab. এই রাষ্ট্রকূট রাজারা ট্রেডকে প্রমোট করত এবং আরব রাজাদের সঙ্গে বা আরবের শাসকদের সঙ্গে ভালো সম্পর্ক বজিয়ে রাখত। The textile industry made huge progress under the reign of this dynasty, এবং এই রাষ্ট্রকূট ডাইনাস্টির সময় থেকেই কিন্তু টেক্সটাইল ডাইনাস্টি, যেটা বস্ত্রবয়ন শিল্প, সেটা কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন করেছিল। এবার যদি বলতে হয় যে রাষ্ট্রকূটদের সময় কালচার, লিটারেচার এই সমস্ত বিষয় সম্পর্কে, তাহলে দেখো, দ্য রাষ্ট্রকূটা রুলার্স ওয়ার গ্রেট প্যাট্রনস অফ লার্নিং। কানাড়া অ্যান্ড সংস্কৃত লিটারেচার মেড গ্রেট প্রগ্রেস ডিউরিং দ্য রেন। এই রাষ্ট্রকূটদের সময়কালে কন্নড় ভাষা এবং সংস্কৃত ভাষা বিশেষভাবে উন্নতি সাধন করেছিল। দ্য থ্রি জেমস অফ অ্যানশিয়েন্ট কন্নড়া লিটারেচার। দেখো, কন্নড়া সাহিত্যের যে ত্রিরত্ন যাদেরকে বলা হয়, কানাড়া সাহিত্যের ত্রিরত্ন, এরা কিন্তু এই রাষ্ট্রকূট যুগের মানুষ ছিলেন, অর্থাৎ পম্পা, রন্ন, পুন্না। পম্পা, রন্ন, পুন্না এনারা ছিলেন কন্নড় সাহিত্যের ত্রিরত্ন। ওয়ার প্যাট্রোনাইজড বাই রাষ্ট্রকূটা কিংস, এবং এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রকূট রাজারা কিন্তু প্যাট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। যেমন পম্পার লিখিত বইয়ের নাম আদি পুরাণ এবং বিক্রমার্জুনা বিজয়। রন্নর লিখিত পুরাণের নাম হচ্ছে গদায়ুধ, আর পুন্নার লিখিত গ্রন্থের নাম হচ্ছে শান্তি পুরাণ। ওকে, অমোঘ বর্ষ নিজে রাজা, তা সত্ত্বেও তিনি কবিরাজ মার্গ লিখছেন। হ্যাঁ, কবিরাজ মার্গ হচ্ছে কন্নড় ভাষার প্রথম সাহিত্য গ্রন্থ বা কাব্যগ্রন্থ। যদিও কোনো কোনো ঐতিহাসিক এটি বলেন যে অমোঘ বর্ষ নিজে কবিরাজ মার্গ কাব্যগ্রন্থটি লেখেননি। ঐতিহাসিকদের মত যে এই অমোঘ বর্ষের যিনি সভাকবি ছিলেন শ্রীবিজয়, সেই শ্রীবিজয়ই অ্যাকচুয়ালি কবিরাজ মার্গ রচনা করেছিলেন, কিন্তু ইতিহাসের কোনো কোনো ঐতিহাসিক বলছেন অমোঘ বর্ষ নিজেই কবিরাজ মার্গ রচনা করেছেন। আবার কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে অমোঘ বর্ষের যিনি সভাকবি ছিলেন শ্রীবিজয়, তিনি কবিরাজ মার্গ লিখছেন। যাই হোক, বিতর্ক যাই হোক, আমরা অমোঘ বর্ষের সঙ্গে কবিরাজ মার্গকে মনে রাখার চেষ্টা করব। তারপর দেখো মহাবীরাচার্য। হ্যাঁ, মহাবীরাচার্য ম্যাথামেটিশিয়ান রোট গণিত সার সংগ্রহ ইন সংস্কৃত। মানে একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন বিখ্যাত, যার নাম হচ্ছে মহাবীরাচার্য। সেই মহাবীরাচার্য গণিত সার সংগ্রহ নামে একটি বই লিখলেন, যেটি সংস্কৃত ভাষায় লিখলেন ম্যাথামেটিশিয়ান। হলায়ুধ রোট কবি রহস্য ইন সংস্কৃত। হলায়ুধ লিখলেন কবি রহস্য সংস্কৃত ভাষায়। ওভারঅল কানাড়া ল্যাঙ্গুয়েজ রিসিভড গ্রেট প্যাট্রোনেজ অ্যান্ড গোল্ডেন এজ ইন দিস এরা। আমরা যদি তাহলে বলি যে কানাড়া ভাষার স্বর্ণযুগ কোন রাজবংশকে বলা যায় বা কোন সাম্রাজ্যকে বলা যায়, তাহলে চোখ কান বুঝে আমাদের উত্তর হয়ে যাবে রাষ্ট্রকূটা ডাইনাস্টি। ওকে, বেশ। এরপর আরও কিছু স্ট্যাটিক ইনফরমেশন দেওয়া হয়েছে। রাষ্ট্রকূটস ওয়াইডলি প্যাট্রোনাইজড দ্য সংস্কৃত লিটারেচার। তারপরে তোমরা দেখো, রাষ্ট্রকূটেরা সংস্কৃত ভাষাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছিলেন। ত্রিবিক্রম ভট্ট রোট নালাচম্পু। এখান থেকে কতগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, তোমরা পড়ে নোট করে নিবে। ত্রিবিক্রম ভট্ট লিখেছিলেন নালাচম্পু। হলায়ুধ একটু আগেই দেখে আসলাম কবি রহস্য তিনি লিখেছেন তৃতীয় কৃষ্ণের আমলে। তারপর জৈন সেনা রচনা করছেন দুটো জিনিস, একটা হচ্ছে একটা তিনি রচনা করছেন পরশবুদ্ধিয়া, ঠিক আছে, পরশবুদ্ধিয়া আ বায়োগ্রাফি অফ পরশ ইন ভার্সেস। পরশের যে জীবনী গ্রন্থ সেটা তিনি লিখলেন পরশবুদ্ধিয়া। আর তিনি লিখছেন আদিপুরাণ। আদিপুরাণটা হচ্ছে একজন মানে বিভিন্ন যে জৈন সেন্টস ছিল, সেই বিভিন্ন জৈন সাধকদের জীবনী গ্রন্থ ছিল আদিপুরাণ। তারপরে দেখো সাকাত্যানা, তিনি অমোঘ বৃত্তি লিখছেন, একটি গ্রামারের উপরে বই। তারপর বীরাচার্য লিখছেন, মহাবীরাচার্য একটু আগে দেখে আসলাম, যিনি গ্রেট ম্যাথামেটিশিয়ান ছিলেন, সেই মহাবীরাচার্য লিখছেন গণিত সার সংগ্রহ বা গণিত সারম।
ডিউরিং দ্য পিরিয়ড অফ রাষ্ট্রকূটস, রাষ্ট্রকূটদের সময়কালে কান্নাড়া লিটারেচার স ইটস বিগিনিং, ওকে, অ্যান্ড ইট রিচেস ইটস জেনিথ or top, জেনিথ বলা ঠিক নয়, হাইয়েস্ট পয়েন্ট, টপ। চলো, কবিরাজ মার্গ composed by অমোঘ বর্ষজ was the first poetic work in the Kannada language। তাহলে অমোঘ বর্ষের যে কবিরাজ মার্গ সেটি ছিল কান্নাড়া সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ। পম্পা was the greatest of the Kannada poets and Vikrama Sena Vijaya is his famous work। Shanti Purana was authored by great work Purna, author famous Kannada poet। ঠিক আছে না? বেশ, তাহলে এখানে আমরা দেখে নিলাম যে সাহিত্য সেই সময়ের যুগে কেমন ছিল। এবার যদি আমাদের দেখতে হয় আর্ট অ্যান্ড আর্কিটেকচার রাষ্ট্রকূটা ডাইনাস্টির, সেখানে দেখতে পাচ্ছ যে দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ দ্য রাষ্ট্রকূটা ডাইনাস্টি ক্যান বি ফাউন্ড অ্যাট দ্য ইলোরা অ্যান্ড এলিফ্যান্টা কেভস। ঠিক আছে না? আমরা যদি রাষ্ট্রকূটদের সময় আর্ট অ্যান্ড আর্কিটেকচার দেখতে চাই তাহলে আমরা ইলোরাকে দেখতে পারি, ইলোরার এলিফ্যান্টা যে গুহা সেটাকে আমরা দেখতে পারি সেইখানে। তারপরে কাশী বিশ্বনাথ মন্দির, and the Jaina Narayan temple at Pattadakal, where the important contributions of the Rashtrakutas which are now UNESCO World Heritage Site, অর্থাৎ এখন যেটা ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট হয়েছে যেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এবং তৎসহ যে জৈন নারায়ণ টেম্পল রয়েছে পাট্টাকালে, সেটাখান থেকে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা কিনা রাষ্ট্রকূট সাম্রাজ্যের একটা কৃতিত্ব বলে আমরা দেখছি। কৈলাস টেম্পল দেখো, আর রিমার্কেবল আর্কিটেকচার অ্যাট ইলোরা ইজ দ্য কৈলাস টেম্পল হুইচ ওয়াজ এক্সক্যাভেটেড ডিউরিং দ্য রেন অফ কৃষ্ণা ফার্স্ট। প্রথম কৃষ্ণের সময় কিন্তু কৈলাস টেম্পল আমরা দেখতে পাচ্ছি যেটাকে খনন করা হয়েছিল। ইট ওয়াজ দ্য স্কাল্পচার অফ গডেস ডিউরিং গডেস দুর্গা স্লেইং দ্য বাফেলো ডিমন। ঠিক আছে না? বাফেলো মানে মহিষাসুরকে তিনি বধ করছেন, মানে বাফেলোকে, মহিষকে, মহিষ অসুর, মহিষাসুর, বাফেলো ডিমন। তাহলে বাফেলো ডিমনকে যে মা দুর্গা হত্যা করেছেন সেই স্কাল্পচারকে কৈলাস মন্দিরে অঙ্কন করা হয়েছে। ইট ওয়াজ কনস্ট্রাক্টেড মোস্টলি বেসড অন দ্রাবিড়িয়ান স্টাইল, এবং এটাকে দ্রাবিড়িয়ান স্টাইলে তৈরি করা হয়েছে। এলিফ্যান্টার গুহা আমরা যদি দেখি, দ্য ওয়ালস অফ দ্য, আমি একটু পরে ছবি দেখাচ্ছি, এই দেখো কৈলাস মন্দির, এলিফ্যান্টার গুহা, দেখতে পাচ্ছ কত সুন্দর আর্কিটেকচার। ভিডিওতে তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না, তোমরা যদি গুগল সার্চ করে দেখার চেষ্টা করো তাহলে তোমরা খুব ভালো দেখতে পারবে। ভাবতে পারছো যে পাহাড়ের মধ্যে কেমনভাবে এগুলোকে করেছে, কি স্থাপত্য এবং কি শৈলী তাদের আর্টের মধ্যে ছিল। তাহলে এখানে আমরা এলিফ্যান্টাই দেখতে পাচ্ছি। তাহলে দ্য ওয়ালস অফ পারাকরা have niches consisting of the images of Lord Shiva in various forms such as Nataraj, তারপর সোমস্কন্দা, গঙ্গাধর, তারপর তোমার অর্ধনারীশ্বর, অর্থাৎ মহাদেব শিবের। ইলোরা এলিফ্যান্টার গুহাতে আমরা কি দেখতে পাই? এলিফ্যান্টার গুহাতে আমরা দেখতে পাই লর্ড শিবের, ভগবান শিবের বিভিন্ন মূর্তিকে আমরা, বিভিন্ন রূপকে আমরা দেখতে পাই। যেমন শিবের নটরাজ রূপকে দেখতে পাবো, সোমস্কন্দ রূপে দেখতে পারবো, তারপর গঙ্গাধর হিসাবে দেখতে পারবো, তারপর অর্ধনারীশ্বর রূপে দেখতে পারবো। মানে মহাদেব শিবের যতগুলো রূপ প্রায় সেইগুলোকে এই এলিফ্যান্টায় উপস্থাপন করা হয়েছে। The most famous is the Tirumurti sculpture, which is 6 meters high. It represents Lord Shiva in 3 aspects, that is creator, preserver and destroyer. অর্থাৎ এখানে মহাদেব শিবের একটি ত্রিমূর্তি স্কাল্পচার রয়েছে যেটা 6 মিটার হাই, এবং যেখানে দেখানো হচ্ছে যে ভগবান শিব ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা, প্রিজার্ভার মানে সংরক্ষক, এবং ডিস্ট্রয়ার এবং বিনাশকারী, অর্থাৎ সৃষ্টি, স্থিতি, বিনাশ, এই 3টি জিনিসকে দেখানো হচ্ছে এই ত্রিমূর্তির মাধ্যমে। ওকে, এখানে দেখতে পাচ্ছ তোমরা সেই ছবি। এবার চলো আমরা চলে যাই চোলা কিংডম। ওকে, তো চোলা কিংডমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাম্রাজ্য 850 থেকে শুরু করে 1200 এডি পর্যন্ত চলছে। দেখো চোলদের সাম্রাজ্য আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যেগুলোকে এই যে চোলা দেখতে পাচ্ছ, চোলা ইনফ্লুয়েন্স বা চোলা এম্পায়ার যেটা দেখতে পাচ্ছ, মোটামুটি এই যে সাম্রাজ্যগুলো দেখো, এই যে
তারপর এই যে তার মানে ভাবতে পারছো মানে চোলদের কতটা মানে জায়গায় তাদের কর্তৃত্ব ছিল। অ্যাজ পার দ্য ট্র্যাডিশনস দ্য চোলা কান্ট্রি অর চোলামণ্ডলম was along the Coromandel coast in the fertile valley of Kaveri river. কাবেরী নদীর যে উর্বর যে সমভূমি বা উর্বর যে উপত্যকা ভূমি সেখানে ফ্লারিশ করেছিল। ইটস মোস্ট অ্যানশিয়েন্ট ক্যাপিটাল ওয়াজ উরাইয়ুর ইন তামিলনাড়ু। দেখো আমরা এখনকার যে চোলা পড়তে চলেছি দ্য চোলাস সম্পর্কে পড়ছি তোমরা, কারণ আমি যখন তোমাদেরকে সেই প্রাচীন ভারত মানে অনেক প্রাচীন ভারত পড়ি তখন কিন্তু তোমাদের আমি চোল সম্পর্কে পড়িয়েছি। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখো, 300 BC থেকে শুরু করে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 300 বছর আগে যে চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে সেটা চলছে কবে? 13th সেঞ্চুরি AD পর্যন্ত চলছে, ভাবতে পারো। তার মানে এই চোলার হচ্ছে অনেক প্রাচীন অর্থাৎ চোলদের 1500 বছরের ইতিহাস, 1-2 দিনের ইতিহাস নয়, 15 বছরের চোলেদের ইতিহাস রয়েছে। এই চোলদের ইতিহাসকে 4টে ভাগে ভাগ করা যায়। আর্লি চোলাস যারা কিনা এই 300 BC-তে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, তারপর একটা বিরাট সময় ধরে চোলদের একটা ডার্ক পিরিয়ড রয়েছে, চোলদের অস্তিত্ব সেভাবে ইতিহাসে বর্ণিত হয়নি। তারপরে মেডিভাল চোলাস অ্যান্ড লেটার চোলাস, আজকে আমাদের আলোচনা এদের নিয়ে, অর্থাৎ এদের সময়কাল 850 থেকে 1200 AD। আর ইউ গেটিং? তাহলে 1500 বছরের বিরাট চোল সাম্রাজ্যের দক্ষিণ ভারতের অবশ্যই আজকে যে চোল নিয়ে আমরা আলোচনা করতে চলি, কারণ চোল সম্পর্কে প্রিভিয়াস আমরা কিন্তু আলোচনা করেছি, তোমাদের মনে থাকলে অবশ্যই মনে থাকবে। চোলদের কিন্তু আমরা যখন সেই মৌর্য যুগ পড়েছি সেই সময় কিন্তু চোলদের সম্পর্কেও পড়েছি যে পরবর্তী এবং পূর্ববর্তী মৌর্য যুগে চোলদের সম্পর্কে আলোচনা হয়েছে। তো এখন গুপ্ত পরবর্তী যুগ, তাহলে গুপ্ত পরবর্তী যুগে আমরা মেডিভাল চোল এবং লেটার চোলদের সম্পর্কে আলোচনা করব এর মাধ্যমে। অর্থাৎ চোলদের যদি প্রাচীন রাজধানীর কথা বলতে হয় তাহলে চোলদের প্রাচীন রাজধানীর কথা আমাকে বলতে হবে যে এই তোমার কিনা উরাইয়ুর, তামিলনাড়ুর উরাইয়ুর। আর দেখো এই যে ছিল অ্যাকচুয়াল চোল কিংডম, এটা এই অ্যাকচুয়াল চোল কিংডম এটা, কিন্তু এইগুলোর ওপরে তাদের প্রভাব ছিল, ঠিক আছে। এই নীলটা দেখো চোল টেরিটরি, এইটা হচ্ছে আসল চোলদের অঞ্চল ভারত ভূমিতে, আর যেগুলো এই যে পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চোলদের ইনফ্লুয়েন্স। দেখো কোথায় কোথায় চলে গেছে চোলেরা। ওকে, বেশ, চলো আমরা চোলদের সম্পর্কে যখন পড়ছি, দেখো দ্য চোলাস ওয়ার বিলিভড টু হ্যাভ ওভারথ্রোন দ্য পল্লবস ইন দ্য সাউথ। এটা বিশ্বাস করা হয় যে দক্ষিণ ভারতের পল্লবদেরকে উৎখাত করে চোল সাম্রাজ্যের সূত্রপাত হয়েছিল। দে বিকেম প্রমিনেন্ট ইন দ্য 9th century and established an empire comprising the major portion of South India. তারা 9 শতকে বা 9ম শতাব্দীতে তারা তাদের সাম্রাজ্য স্থাপন করছে এবং সাউথ ইন্ডিয়ার বিরাট একটা অংশকে তারা নিজের সাম্রাজ্যভুক্ত করছে। দে অলসো এক্সটেন্ডেড দেয়ার কন্ট্রোল ইন শ্রীলঙ্কা অ্যান্ড দ্য মালয় পেনিনসুলা অ্যান্ড আর দাস কল্ড ইম্পেরিয়াল চোলাস। একমাত্র চোলদের কিন্তু ইম্পেরিয়াল বলা হচ্ছে কারণ সাম্রাজ্যবাদী শাসন সেভাবে ভারতভূমির বাইরেও সাম্রাজ্য স্থাপন করেছে তারা কিন্তু চোল। দেখো ভারতভূমির বাইরেও চোলেদের সাম্রাজ্য ছিল, এই জন্য ইম্পেরিয়াল চোলা তাদের বলা হয়। Thousands of inscriptions found in the temples provided detailed information regarding the administration, society, economy and culture of the Chola period. এই চোলদের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, সোসাইটি সম্পর্কে, ইকোনমিক সম্পর্কে, কালচারাল হেরিটেজ সম্পর্কে আমরা বিভিন্ন লিপিতে জানতে পাই। যদি বলি দ্য ফাউন্ডার অফ দ্য ইম্পেরিয়াল চোলা লাইন ওয়াজ বিজয়ালয়, ঠিক আছে না, বিজয়ালয় অর্থাৎ চোল সাম্রাজ্যের বা ইম্পেরিয়াল চোলা লাইনের যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বিজয়ালয়, ঠিক আছে। চলো ইম্পেরিয়াল চোলার যে ইম্পর্টেন্ট রুলার্স তারা ছিল তাদের সম্পর্কে আমরা দেখে নিই। বিজয়ালয় দেখো হি ওয়াজ দ্য ফিডেটরি অফ দ্য পল্লবস। এই বিজয় ছিলেন পল্লবদের সামন্ত রাজা। হি ক্যাপচার্ড তাঞ্জোর অ্যান্ড বিল্ট আ টেম্পল ফর দুর্গা। তিনি তাঞ্জোরকে দখল করেছিলেন এবং একটি দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।
তারপর আদিত্য, হি পুট অ্যান এন্ড টু দ্য পল্লবা কিংডম বাই ডিফিটিং অপরাজিতা অ্যান্ড অ্যানেক্সড তন্ডাই মণ্ডলম, দ্য সাউদার্ন পার্ট অফ তামিল কান্ট্রি। অর্থাৎ এই রাজা আদিত্য তিনি পল্লব রাজ অপরাজিতকে পরাজিত করেছিলেন এবং তিনি তন্ডাই মণ্ডলমকে এই চোল সাম্রাজ্যের অধীনভুক্ত করেছিলেন, যেটা কিনা ছিল তামিলনাড়ুর দক্ষিণ প্রান্ত। এবার আসো পরান্তকা প্রথম, অর্থাৎ প্রথম পরান্তকা। হি ডিফিটেড দ্য পান্ডিয়াস অ্যান্ড দ্য রুলার অফ শিলন অ্যাট দ্য ফেমাস ব্যাটল অফ ভেল্লুর। বেল্লুরের সেই বিখ্যাত যুদ্ধে মানে তোমার শ্রীলঙ্কার যে পাণ্ডরা মানে শ্রীলঙ্কার যে রাজা ছিল মানে সিলন রুলারকে পরাজিত করেছিলেন এবং পাণ্ডব রাজদেরকেও পরাজিত করেছিলেন। হি সাফার্ড আ ডিফিট অ্যাট দ্য হ্যান্ডস অফ রাষ্ট্রকূটা কিং কৃষ্ণ থার্ড। একটু আগে আমরা পড়ে আসলাম তৃতীয় কৃষ্ণ পরান্তকা প্রথমকে পরাজিত করেছিল। তাহলে এই প্রথম পরান্তকা পরাজয় বরণ করেছিলেন রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণের হাতে। কিসের যুদ্ধে? টাক্কোলামের যুদ্ধে। ওকে, দ্য রাষ্ট্রকূটা আর্মি ওভাররান তন্ডাই মণ্ডলম। রাষ্ট্রকূটা আর্মি তন্ডাই মণ্ডলমকে কিন্তু পুরো তছনছ করে দিয়েছিল। পরান্তকা ফার্স্ট ওয়াজ আ গ্রেট বিল্ডার অফ টেম্পলস। প্রথম পরান্তকা অনেক মন্দির স্থাপন করেছেন। হি অলসো প্রোভাইডেড দ্য বিমানা অফ দ্য ফেমাস নটরাজা টেম্পল অ্যাট চিদাম্বরম উইথ আ গোল্ডেন রুফ। বিমানা মানে গম্বুজ, যেটাকে বলে মন্দিরের মাথায় গম্বুজ দেওয়া শুরু করলেন এই পরান্তকা প্রথম। দ্য টু ফেমাস উথিরামেরুর inscriptions that gave a detailed account of the village administration under the Cholas belong to his reign. Okay, বেশ। এরপর চলে পরান্তকা সেকেন্ড অথবা সুন্দর চোলা। ঠিক আছে, দ্বিতীয় পরান্তক বা সুন্দর চোলা, তিনি শাসন করছেন 962 থেকে 980। হি ইনভেডেড শ্রীলঙ্কা অ্যান্ড রিগেন্ড সাম পার্টস অফ তন্ডাই মণ্ডলম। তিনি তন্ডাই মণ্ডলম, যেহেতু রাষ্ট্রকূটরা অ্যাটাক করে তন্ডাই মণ্ডলম নিয়েছিল, তো তিনি আবার কি করছেন যে তন্ডাই মণ্ডলমকে আক্রমণ করে আবার তিনি শ্রীলঙ্কার কিছুটা অঞ্চল বা তন্ডাই মণ্ডলম কিছুটা অঞ্চল আবার রিগেন করছেন। এরপর চলে উত্তম চোলা। উত্তম চোলা 973 থেকে 985 এডি পর্যন্ত শাসন করছেন। মোস্ট অফ তন্ডাই মণ্ডলম ওয়াজ রিকভার্ড হোয়েন হি অকুপাইড দ্য থ্রোন। তাহলে উত্তম চোলা যখন সিংহাসনে বসছেন তখন তন্ডাই মণ্ডলমের বেশিরভাগ অংশটা তিনি রিকভার করছেন তার চোল ইম্পেরিয়ালের জন্য। তারপর হচ্ছে দেখো প্রথম রাজারাজ চোল। প্রথম রাজারাজ চোলের আরেকটি নাম ছিল আরুমলি বর্মন। এই আরুমলি বর্মন বা প্রথম রাজারাজ চোল, তিনি সিংহাসনে বসছেন 985 থেকে 1014 এডি পর্যন্ত। It was under Rajaraj first and his son Rajendra first that the Chola empower বা Chola power reached its highest point of glory। অর্থাৎ প্রথম রাজারাজ চোল এবং তার পুত্র প্রথম রাজেন্দ্র চোলের সময়ই কিন্তু চোল শক্তি তার চোল সাম্রাজ্য তাদের মানে গ্লোরির, তাদের সাম্রাজ্য বিজয়ের বা তাদের কি বলে গ্লোরির বাংলা কিভাবে বলি, মানে তাদের বিজয়ের সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল, তাদের মহিমার। দ্য ফলোয়িং ওয়ার হিজ মিলিটারি কনকোয়েস্ট। এবং এই প্রথম রাজারাজ চোলের কতগুলো মিলিটারি কনকোয়েস্টের কথা এখানে বর্ণনা করা হয়েছে। দ্য ডিফিট অফ দ্য চেরা রুলার ভাস্কর রবিবর্মন ইন দ্য নেভাল ব্যাটল অফ কান্ডালুর সালাই অ্যান্ড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য চেরা নেভি। অর্থাৎ তিনি চেরা শাসক বা চেরা রাজ ভাস্কর রবিবর্মনকে পরাজিত করছেন কান্দালুর সালাইয়ের নেভাল ব্যাটেলে, নৌযুদ্ধে, এবং তার সাথে তিনি কি করছেন চেরা নেভিকে পুরো ধ্বংস করে দিচ্ছেন। তারপরে দেখো দ্য ডিফিট অফ দ্য পান্ড্য রুলার অমর ভুজঙ্গ। পাণ্ড্য শাসক অমর ভুজঙ্গকে তিনি পরাজিত করছেন। অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ চোলা অথরিটি ইন দ্য পান্ড্য কান্ট্রি। এবং পাণ্ড্যদের দেশে চোল সাম্রাজ্যকে তিনি বিস্তার করছেন। দ্য ইনভেশন অফ শ্রীলঙ্কা হুইচ ওয়াজ এন্ট্রাস্টেড টু হিজ সান রাজেন্দ্র ফার্স্ট। অর্থাৎ তার ছেলে প্রথম রাজেন্দ্র চোল শ্রীলঙ্কা বিজয় করছে। অ্যাজ দ্য শ্রীলঙ্কান কিং মাহিন্দা পঞ্চম বা মাহিন্দা দ্য ফিফথ ফ্লেড ফ্রম হিজ কান্ট্রি। অর্থাৎ যখন প্রথম রাজেন্দ্র চোল শ্রীলঙ্কা আক্রমণ করছেন তখন
পঞ্চম মাহিন্দা, শ্রীলঙ্কার রাজা পঞ্চম মাহিন্দা শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। দ্য চোলাস অ্যানেক্সড নর্দার্ন শ্রীলঙ্কা, এবং এইভাবেই চোলেরা উত্তর শ্রীলঙ্কাকে তাদের সাম্রাজ্যভুক্ত করছে। অ্যানাদার মিলিটারি অ্যাচিভমেন্ট ওয়াজ আ নেভাল এক্সপিডিশন এগেনস্ট দ্য মালদ্বীপ আইল্যান্ডস হুইচ ওয়াজ কনকার্ড। এবং এদের যদি আরও বিজয়ের কথা বলতে হয়, মালদ্বীপ আইল্যান্ডে কিন্তু এরা নেভাল এক্সপিডিশন করেছিল এবং সেখানে জয় হাসিল করেছিল। দ্য চোলা ভিক্টরি ওভার দ্য গ্রোয়িং পাওয়ার অফ দ্য ওয়েস্টার্ন চালুক্যাস অফ কল্যাণী। তো চোলা ভিক্টরি, তাদের কল্যাণীর চালুক্যদের ওপরও তাদের ভিক্টরি হয়েছে। তারপর দেখো সত্রাশয় ওয়াজ ডিফিটেড অ্যান্ড রাজ ফার্স্ট ক্যাপচার্ড রায়চুর দোয়াব, বনবাসী অ্যান্ড আদার প্লেসেস। হ্যাঁ, সত্যশ্রেয়কে পরাজিত করা হচ্ছে। সত্যশ্রেয়কে পরাজিত করে প্রথম রাজারাজ্যোল রায়চুরের দোয়াব দখল করছেন, বনবাসী জায়গাটিকে দখল করছেন এবং এর সাথে সাথে অন্যান্য প্লেসকে। হেন্স দ্য চোলা এম্পায়ার এক্সটেন্ডেড আপ টু দ্য রিভার তুঙ্গভদ্রা, এবং এইভাবে চোলা সাম্রাজ্য কিন্তু সেই তুঙ্গভদ্রা নদী পর্যন্ত কিন্তু তাদের সাম্রাজ্যকে বিস্তার করে নিচ্ছেন। By his conquests, the extent of the Chola Empire under Rajaraj I included the Pandya, Chera and the Tondai Mandalam regions of Tamil Nadu and Gangavadi, তারপর নোটামবাড়ি। অ্যাকচুয়ালি এটা সাউথ ইন্ডিয়ান নাম, আমার সাউথ ইন্ডিয়ান নামগুলো সত্যি বলছি, আমি সরি বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ভালো উচ্চারণ হতে চায় না, তবুও যতটা সম্ভব করার চেষ্টা করছি। নোটাম্বাপাড়ি অ্যান্ড দ্য তেলেগু চোরা টেরিটরিজ, চোর বংশ, সেই চোরা টেরিটরিজ ইন দ্য ডেকান অ্যান্ড দ্য নর্দার্ন পার্ট অফ সিলন অ্যান্ড দ্য মালদ্বীপস আইল্যান্ড বিয়ন্ড ইন্ডিয়া। তার মানে তার কনকোয়েস্টের ফলে দেখতে পাচ্ছ কতটা বিজয় হয়েছে প্রথম রাজারাজ্যোলের সময়। কোথায় কোথায় পাণ্ড্যদের দখল করছেন, চেরাদের দখল করছেন, টোন্ডাই মণ্ডলম তামিলনাড়ুর, তারপরে গোবিন্দবাড়ি, তারপরে হচ্ছে তোমার নোটাম্বাপাড়ি, তারপরে দেখো তেলেগু চোর রাজবংশ দখল করছে ডেকানের নর্দার্ন পার্ট, সিলনের উত্তর ভাগ, মালদ্বীপ আইল্যান্ড ইত্যাদি ইত্যাদি, ঠিক না। হি কনস্ট্রাক্টেড ফেমাস রাজরাজেশ্বর টেম্পল অর বৃহদেশ্বর টেম্পল অ্যাট তাঞ্জোর। তাঞ্জোরের যে রাজারাজেশ্বর মন্দির এবং বৃহদেশ্বর মন্দির 1010 খ্রিস্টাব্দে কিন্তু তিনি প্রতিষ্ঠা করছেন, ঠিক আছে না। হি ডেভেলপড অ্যান অ্যাডভান্সড রেভিনিউ সিস্টেম wherein the land was surveyed and then revenue was assessed, অর্থাৎ তিনি ল্যান্ড যে রেভিনিউ সিস্টেম সেটাকে তিনি অনেক অ্যাডভান্স করে দিয়েছিলেন, জমির জরিপ করেছিলেন, অর্থাৎ জমিকে তিনি সার্ভে করেছিলেন এবং সার্ভে রিপোর্ট অনুযায়ী তিনি কিন্তু অ্যাসেস করেছিলেন। হি ওয়াজ রেফার্ড টু অ্যাজ উলাগাল্যান্ড পেরুমাল, মিনিং ইজ দ্য কিং হু মেজার দ্য আর্থ, অর্থাৎ তাকে কিন্তু বলা হচ্ছে যে উলাগাল্যান্ডা পেরুমাল, যার অর্থ হচ্ছে ইংরেজিতে যে মিনিং ইজ দ্য কিং হু মেজার দ্য আর্থ, যিনি পৃথিবীকে পরিমাপ করছেন। অ্যাকচুয়ালি তিনি যেহেতু ল্যান্ডকে সার্ভে করিয়েছিলেন তাই জন্য তার এমন নাম হচ্ছে। ওকে, আচ্ছা, এবার চলে এসো প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে এবার আমরা দেখি। তাহলে চোল সাম্রাজ্যের যে দুইজন বিখ্যাত শাসক ছিলেন, তিনি ছিলেন প্রথম রাজারাজ চোল আর দ্বিতীয় ছিলেন তার পুত্র প্রথম রাজেন্দ্র চোল। তাহলে প্রথম রাজেন্দ্র চোল 1014 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন, 1044 পর্যন্ত সিংহাসনে থাকছেন। রাজেন্দ্র প্রথম ডেমনস্ট্রেটেড হিজ মিলিটারি ক্যাপাবিলিটিস বাই পার্টিসিপেটিং ইন হিজ ফাদার্স ক্যাম্পেইনস। এই প্রথম রাজেন্দ্র চোল তার মিলিটারি বাহিনীকে প্রদর্শন করার জন্যে, ডেমনস্ট্রেট করার জন্যে তিনি তার বাবার যে ক্যাম্পেইনগুলো ছিল সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। হি কন্টিনিউড হিজ ফাদার্স পলিসি অফ অ্যাগ্রেসিভ কনকোয়েস্ট অ্যান্ড এক্সপ্যানশন, এবং প্রথম রাজারাজ্যোলের মতন যে অ্যাগ্রেসিভ যে কনকোয়েস্ট যে নেচার সেটাকে তিনি জারি রেখেছিলেন। ডিউরিং হিজ রেন দ্য হোল অফ শ্রীলঙ্কা ওয়াজ মেড পার্ট অফ দ্য চোলা এম্পায়ার। এই প্রথম রাজেন্দ্র চোলের সময় সম্পূর্ণ শ্রীলঙ্কাকে চোল সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল। হি রিঅ্যাসার্টেড দ্য চোলা অথরিটি ওভার দ্য চেরা অ্যান্ড পান্ডিয়া কান্ট্রিজ। তিনি পুনরায় চোলা অথরিটির সঙ্গে চেরা এবং পান্ডা কান্ট্রিজদেরকে যুক্ত করেছিলেন। হি ডিফিটেড জয়সিংহ সেকেন্ড দ্য ওয়েস্টার্ন চালুক্য কিং
পশ্চিমের চালুক্যরাজ দ্বিতীয় জয়সিংহকে তিনি পরাজিত করছেন। অ্যান্ড দ্য রিভার তুঙ্গভদ্রা was recognized as the boundary between the Cholas and Chalukyas, অর্থাৎ তুঙ্গভদ্রা নদী পর্যন্ত তিনি পৌঁছে গেছেন এবং সেই তুঙ্গভদ্রা নদীকে তিনি বলে দিচ্ছেন বা তার জয় বলে দিচ্ছে যে চোল আর চালুক্যদের সীমানা। ওকে, বেশ। His most famous military enterprise was his expedition to the North India, ঠিক আছে না? তিনি নর্থ ইন্ডিয়াতেও কিন্তু মিলিটারি এক্সপেডিশনস করছেন। কি? The Chola Empire crossed the Ganges by defeating a number of rulers on its way. চোলা সাম্রাজ্যের যে রাজা প্রথম রাজেন্দ্র চোল, তিনি গঙ্গার পার হয়ে চলে যাচ্ছেন এবং তার পথে যতজন বিভিন্ন রাজারা পড়ছেন তাদের সবাইকে তিনি পরাজিত করছেন। রাজেন্দ্র প্রথম ডিফিটেড মহিপালা ফার্স্ট, অর্থাৎ পাল বংশের যে রাজা প্রথম মহিপাল, সেই পাল বংশের প্রথম মহিপালকেও তিনি পরাজিত করছেন বাংলার। টু কমেমোরেট দিস সাকসেসফুল নর্থ ইন্ডিয়ান ক্যাম্পেইন, রাজেন্দ্র ফার্স্ট founded the city Gangaikond Cholapuram and constructed the famous Rajeshwaram temple in that city. অর্থাৎ তিনি যে বাংলাকে জয় করছেন, অ্যাকচুয়ালি বাংলা কি, গঙ্গাকে তিনি জয় করছেন। দেখো, কোন্ডা মানে জয় করা বা বিজেতা, তাহলে গঙ্গাইকোন্ডা শব্দের অর্থ কি? গঙ্গা বিজেতা। চোলপুরাম মানে চোল রাজ্য, তাহলে গঙ্গা বিজিত চোল রাজ্য যাকে বলা হচ্ছে গঙ্গাইকোন্ডা চোলপুরাম। অর্থাৎ তিনি যেহেতু গঙ্গা নদীর পার ধরে সমস্ত রাজবংশগুলোকে জয় করে চলে যাচ্ছেন, তার মধ্যে বাংলার পাল সাম্রাজ্যও পড়ছে, প্রথম মহিপালকে তিনি পরাজিত করছেন, তাই তিনি প্রতিষ্ঠা করলেন গঙ্গাইকোন্ডা চোলপুরাম, অর্থাৎ গঙ্গা বিজেতা চোলপুরাম। হ্যাঁ, এমনটা বলা হয় যে তিনি যখন এই গঙ্গা পাড়ের সমস্ত রাজবংশগুলোকে জয় করছেন, এই প্রথম রাজেন্দ্র চোলের ভয়ে সমস্ত তৎকালীন যে ছোট ছোট রাজারা ছিল গঙ্গা পাড়ের, সেই রাজারা মাথায় করে গঙ্গার জল গঙ্গা থেকে নিয়ে সেই সুদূর দক্ষিণে এই গঙ্গাইকোন্ডা চোলপুরামে গিয়ে গঙ্গার জল দিয়ে তার রাজসিংহাসনকে ধৌত করে দিচ্ছেন তাদের আনুগত্য প্রদর্শন করার জন্যে। তার মানে বুঝতে পারছো সেই সময় কতটা ইম্পেরিয়াল ছিলেন, মানে কতটা কলোনিয়াল মাইন্ডসেটের ছিলেন এরা, যে কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছেন এরা। তাহলে তার এই গঙ্গা বিজয়ের জন্য তিনি গঙ্গাইকোন্ড চোলাপুরম নগর প্রতিষ্ঠা করলেন এবং সেখানে তিনি রাজেশ্বরম মন্দির স্থাপন করলেন। হি অলসো এক্সক্যাভেটেড আ লার্জ ইরিগেশন ট্যাঙ্ক কল্ড চোলাগানাঙ্গম on the western side of the city. ঠিক আছে? Another famous venture of Rajendra First was his naval expedition to Kadaram or Sribijoy. Sribijoy বলতে দেখো মালয় পেনিনসুলা, সুমাত্রা, জাভা and the neighboring island, আমরা তো একটু আগে ম্যাপে দেখেইছি, and the control overseas trade route to China. The naval expedition was a success and a number of places were occupied by Chola forces. He assumed the title কাদারাম কন্ডন, ঠিক আছে না? তিনি উপাধি গ্রহণ করেছিলেন কাদারাম কন্ডন। He was also a great patron of learning and was called পণ্ডিত চোলান, অর্থাৎ তিনি যেহেতু লার্নিং এর একজন বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন, এই জন্য প্রথম রাজেন্দ্র চোলকে বলা হচ্ছে পণ্ডিতা চোলান, অর্থাৎ চোলদের মধ্যে পণ্ডিত। At the death of Rajendra First, the extent of the Chola Empire was at its peak, অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল যখন মারা যাচ্ছেন তখন চোল সাম্রাজ্য কিন্তু সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। The river Tungabhadra was the northern boundary, অর্থাৎ উত্তরের বাউন্ডারি তুঙ্গভদ্রা নদী। The Pandya, Kerala, Mysore regions and also Sri Lanka formed the part of their empire. ওকে না? চলো এরপর রাজাধিরাজ। তাহলে প্রথম রাজেন্দ্র চোলের পরে রাজাধিরাজ সিংহাসনে বসছেন। হি ওয়াজ কল্ড জয়মাকোন্ডা চোলা, তাকে জয়মাকোন্ডা চোলাও বলা হচ্ছে। দ্য ভিক্টোরিয়াস চোলা কিং, as he fought with his men on the front, he destroyed the Chalukyan cities such as Kalyani and planted a জয়স্তম্ভ ইয়াদগির। তাহলে তিনি চালুক্যদের পরাজিত করে ইয়াদগিরে তিনি জয়স্তম্ভ স্থাপন করছেন।
Cholas were known for plunder and they massacred the people of the reign they conquered. এবং এই চোলেরা ছিল খতরনাক, তারা প্লান্ডার করেছেন, লুণ্ঠন করেছেন, ম্যাসাকার করেছেন, গণহত্যা করেছেন যে সমস্ত জায়গায় তারা জয় করেছেন। He was killed on the battlefield while fighting in the battle of কোপ্পাম against সোমেশ্বর। ওয়েস্টার্ন চালুক্য কিং সোমেশ্বরের সঙ্গে তিনি যখন কোপ্পামের যুদ্ধ লড়ছেন তখন সেই যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করা হয়, তিনি পরাজিত হন, নিহত হন। হি আর্নড দ্য টাইটেল অফ ইয়ানাই মেল থুনজিনা দেবার, অর্থাৎ দ্য কিং হু ডাইড অন দ্য ব্যাক অফ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ হাতির পিঠে যে রাজা মৃত্যুবরণ করেছেন সেই উপাধি, অর্থাৎ ইয়ানিমেল থুনজিনা দেবার এই উপাধি গ্রহণ করছেন। ভগবান জানে কেমন কি ভাষা। তারপর দেখো দ্বিতীয় রাজেন্দ্র চোল ডিফিটেড সোমেশ্বর, ওয়েস্টার্ন চালুক্য, মানে ওয়েস্টার্ন চালুক্যের যে সোমেশ্বর তাকে পরাজিত করেছেন এবং তিনি জয়স্তম্ভ স্থাপন করছেন কোলাপুরে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো বীর রাজেন্দ্র 63 থেকে 67, খুব অল্পকালের সময় শাসনকাল করছেন। হি ডিফিটেড সোমেশ্বর সেকেন্ড অফ ওয়েস্টার্ন চালুক্যের যে সোমেশ্বর দ্বিতীয় তাকে পরাজিত করছেন। অ্যান্ড লেড দ্য ফাউন্ডেশন অফ বেদিক কলেজ অফ লার্নিং, এবং তিনি বেদিক কলেজ অফ লার্নিংয়ের কিন্তু ফাউন্ডেশন শিলা প্রতিষ্ঠা করছেন। এবার চলে এসো অথি রাজেন্দ্র চোল 67 থেকে 70 পর্যন্ত সিংহাসন করছেন। হি ডাইড হোয়াইল সাপ্রেসিং ওয়ান অফ হিজ রিভেলস। আচ্ছা, এর সম্পর্কে বিশেষ কিছু জানার নেই। এবার হচ্ছে কুলোতুঙ্গ প্রথম, অর্থাৎ কুলোতুঙ্গ প্রথমের শাসনকাল 1070 থেকে 1122 এডি পর্যন্ত। কুলোতুঙ্গ ফার্স্ট সেন্ট আ লার্জ এম্বাসি অফ 72 মার্চেন্টস টু চায়না, অর্থাৎ প্রথম কুলোতুঙ্গ 72 জন মার্চেন্টসকে চায়নায় পাঠিয়েছিলেন। অ্যান্ড মেইনটেন কর্ডিয়াল রিলেশনস উইথ দ্য কিংডম অফ শ্রীবিজয়, এবং শ্রীবিজয় রাজ্যের সঙ্গে তিনি খুব ভালো সম্পর্ক বজায় রাখতেন। হি ইউনাইটেড দ্য ভেঙ্গি কিংডম অফ চালুক্যস উইথ দ্য চোলা এম্পায়ার, তিনি যে বেঙ্গির চালুক্য কিংডম তাদের সঙ্গে চোলা কিংডমকে খুব ইউনাইট করেছিলেন। দ্য ক্লাসিক রাইটার কম্বন, সেই কম্বন হু রোট রামায়ণ ইন তামিল ভাষায় যিনি রামায়ণ রচনা করেছিলেন, অর্থাৎ কম্বন, সেই কম্বন কিন্তু তার কোর্ট পোয়েট ছিলেন কুলোতুঙ্গের। দ্য লেটার রুলার্স লাইক কুলোতুঙ্গ সেকেন্ড, রাজারাজ দ্বিতীয়, কুলোতুঙ্গ থার্ড tried to maintain the Chola rule, but it gradually suffered a downfall and came to an end in the 13th century AD. ওকে, তাহলে কুলোতুঙ্গ প্রথম এর পরে দ্বিতীয় কুলোতুঙ্গ, দ্বিতীয় রাজারাজ চোল, তৃতীয় কুলোতুঙ্গ এইভাবে শাসনকার্য চালিয়েছে, কিন্তু তারা সেভাবে তাদের সাম্রাজ্যকে কিন্তু টিকিয়ে রাখতে পারেনি, যার কারণে এই 13th সেঞ্চুরি এডি নাগাদ আমরা দেখতে পাচ্ছি চোলা কিংডম পরাজিত হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। এর পেছনে যদিও আমাদের যে ইসলামিক ইনভেশন ভারতবর্ষে হয়েছিল এটা বিশেষভাবে দায়ী, অর্থাৎ সুলতানি যুগের যখন সূচনা হচ্ছে তখন সারা ভারতের যে সমস্ত যে স্বতন্ত্র রাজবংশগুলি ছিল তারা ধীরে ধীরে বিনাশ হয়ে যাচ্ছে, এটা আমরা দেখব। The Cholas were replaced by the Pandyas and the Hoysalas in the south, অর্থাৎ চোলদের পরে দক্ষিণ ভারতে পাণ্ড এবং হৈসালারা শাসনকার্য চালাচ্ছে। and the later Chalukyas by the Yadavs and Kakatiyas, এবং চালুক্যদের পতনের পরে আমরা দেখতে পারবো যে তাদের জায়গায় আসছে যাদব এবং কাকতীয় সাম্রাজ্য। ওকে, these states were continuously in state of war with each other and hence weakened themselves। এবং একটা জিনিস খুব মজার যে এই যে দেশীয় রাজবংশগুলি ছিল, যেমন পাণ্ডরা, তারপরে তোমার হৈসলরা, চালুক্যরা, রাষ্ট্রকূটেরা, যাদবরা, কাকতীয়রা, এরা নিজেদের মধ্যে নিজেদের গণ্ডগোল সবসময় করতে থাকে। তাহলে ভালো করে শোনো, চোলদের পরে যে জায়গাটা শূন্য হলো সেখানে পাণ্ড এবং হৈসলরা গ্রহণ করলো, এবং চালুক্যদের পরে যে ভ্যাকিউম সৃষ্টি হলো সেখানে যাদব এবং কাকতীয়রা গ্রহণ করলো। এবং এই পাণ্ড, যাদব, হৈসল, কাকতীয়রা নিজেদের মধ্যে এতটাই গণ্ডগোলে বিবাদে ব্যস্ত থাকতো যেটা কিনা সুযোগ করে দিয়েছিল এই সুলতানি শাসকদেরকে তাদেরকে পরাজিত করার, তাই না?
Finally, at the beginning of the 14th century AD, they were destroyed by the sultans of Delhi. অর্থাৎ ফাইনালি 1400 শতকের শুরুর দিক থেকে দিল্লির সুলতানরা কিন্তু এই সমস্ত রাজবংশগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। চোল অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলি, দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অফ দ্য চোলাস ওয়াজ দেয়ার অটোনমাস ভিলেজ and two town administration and the towns administration। মানে চোলদের অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে তাদের ভিলেজ এবং টাউনের অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল খুবই স্ট্রং, অটোনমাস ছিল, অ্যাকচুয়ালি স্বতন্ত্র ছিল। There was no significant difference between the central and provincial administration of the Cholas and that of any other dynasty of the early medieval India। আর্লি মেডিভেল ইন্ডিয়ার যে অন্যান্য রাজবংশ ছিল তাদের সঙ্গে চোলদের কোনো সেরকম পার্থক্য ছিল না। আমরা কিছুক্ষণ আগে রাষ্ট্রকূটদের সম্পর্কে পড়লাম, তাদের মতনই এখানেও সেই একই ধরনের সেট আপ ছিল। But the administration of the Cholas was more centralized than that of রাষ্ট্রকূট and চালুক্যas। রাষ্ট্রকূট এবং চালুক্যদের যে শাসন কার্যগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজড ছিল। আমরা যখন রাষ্ট্রকূটদের শাসন ব্যবস্থা দেখলাম তখন আমরা দেখলাম যে যেটা সেন্টার পাওয়ার, কেন্দ্রের সরকারকে পরিচালনা করছে রাজা, তারপর কেন্দ্রকে ভাগ করা হয়েছে কতগুলো প্রভিন্সে যেটাকে রাষ্ট্র বলা হচ্ছে, আবার কতগুলো রাষ্ট্রকে ভাগ করা হচ্ছে বিষয়ার মধ্যে অর্থাৎ ডিস্ট্রিক্টের মধ্যে, ডিস্ট্রিক্টগুলোকে ভাগ করা হচ্ছে ভুক্তির মাধ্যমে, আবার 40-50টি নিয়ে গ্রাম নিয়ে একটা ভুক্তি, আবার ভুক্তিগুলোকে গ্রামে ভাগ করা যেত। মানে কি সেখানে শাসনটা ছিল, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল ডিসেন্ট্রালাইজড। কিন্তু চোল সাম্রাজ্যের এটা মনে রাখতে হবে যে চোল সাম্রাজ্যের শাসনটা ছিল অনেক বেশি সেন্ট্রালাইজড নাকি ডিসেন্ট্রালাইজড, মানে রাজার হাতেই সর্বময় কর্তৃত্ব কিন্তু চোল সাম্রাজ্যে আমরা দেখতে পাই। ল্যান্ড রেভিনিউ ওয়াজ গিভেন অ্যাজ স্যালারি টু দ্য অফিসিয়ালস হুইচ ওয়াজ নোন অ্যাজ জীবিতা। ঠিক আছে না, এই জীবিতা প্রথা মনে রাখবে, জীবিতা প্রথা হচ্ছে চোল সাম্রাজ্যের সাথে যুক্ত। জীবিতা প্রথা কি ল্যান্ড রেভিনিউ, মানে যে কোনো সরকারি কর্মচারীকে ল্যান্ড রেভিনিউকে দেওয়া হতো তাদের বেতন হিসেবে। ওকে, উর মানে হচ্ছে কমন ভিলেজ, হ্যাঁ উর বলা হতো কমন ভিলেজকে। ব্রহ্মদেব আর অগ্রহার এরা ছিল ট্যাক্সলেস ভিলেজ। ব্রহ্মদেব বা অগ্রহার এটাগুলো বলা হতো ট্যাক্সলেস ভিলেজ, মানে এই সমস্ত গ্রাম থেকে ট্যাক্স নেওয়া হতো না। বিশেষ করে এই গ্রামগুলো কোনো ব্রাহ্মণ বা মন্দির বা কোনো জৈন মঠ বা কোনো বৌদ্ধ মঠকে দেওয়া হতো। দেবদান দ্য গ্র্যান্ট গিভেন টু দ্য টেম্পলস, এবং মন্দিরকে দেওয়া হতো যে ভূমি সেটাকে বলা হতো দেবদান। সভা অ্যান্ড মহাসভা ওয়ার্কড উইথ দ্য হেল্প অফ সমিতি, সমিতির সাহায্য নিয়ে সভা মহাসভা পরিচালিত হতো। 30 মেম্বার্স ওয়ার ইলেক্টেড ইন আ সমিতি, এবং সমিতিতে 30 জন সদস্য নির্বাচিত হতেন। তারপর দেখো মহাদণ্ডনায়ক ওয়াজ দ্য হেড অফ দ্য আর্মি, আর্মির প্রধানকে বলা হতো মহাদণ্ডনায়ক। কাদারম ওয়াজ দ্য ট্রেনিং ক্যাম্প অফ আর্মি, আর্মির যে ট্রেনিং ক্যাম্প সেটাকে বলা হতো কাদারম। এরপর চলো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলা হয়, দ্য কিং ওয়াজ দ্য অ্যাপেক্স অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোচ্চ সীমায় রাজা ছিলেন। হি ইউজ টু হ্যাভ অ্যান উড়ানকুটম, ঠিক আছে, উড়ানকুটম ইমিডিয়েট অ্যাটেন্ডেন্টস যাদের বলা হয়, আ গ্রুপ অফ মিনিস্টার্স রিপ্রেজেন্টিং অল দ্য চিফ ডিপার্টমেন্টস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন টু অ্যাডভাইজ হিম অন দ্য ডিসপোজাল অফ বিজনেস। অর্থাৎ রাজাকে সাহায্য করার জন্যে, বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে দেখার জন্যে উড়ানকুট্টম বলে তার একটা মন্ত্রী পরিষদ ছিল, তারা সেখানে তাকে পরামর্শ দিত। Worship of deceased rulers and construction of temples as tributes to dead kings as a special feature of the Chola period। চোলা যুগের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে সমস্ত রাজারা মারা যেতেন সেই সমস্ত মৃত রাজাদের স্মরণে মন্দির বা তাদেরকে সম্মান জানানোর জন্য বিভিন্ন বিজয় গাথা বা স্তম্ভ তৈরি করা হতো। The officials tended to form a separate class in society organized into ranks and upper পেরুন্দানম আর একটা হচ্ছে লোয়ার সিরুন্দানম। ঠিক আছে, অর্থাৎ পেরুন্দানম আর সিরুরদানম, ঠিক আছে না, এই অফিসিয়ালদের মধ্যে দুটো ভাগ ছিল। আপার ক্লাস যে সোসাইটি থেকে যে সমস্ত মানে অফিসিয়ালসরা নিযুক্ত হতেন তাদের বলা হতো আপার পেরুন্দানম, আর লোয়ার সোসাইটি থেকে আসা লোয়ার সিরুদানম এটা ছিল। হাইয়ার অফিসার্স ওয়ার নোন বাই দ্য টাইটেল আদিগারিগাল,
আধিকারিকাল ছিল মানে হায়ার অফিসার্সদের টাইটেল, while officers of all ranks were usually referred by the general titles of Karumigal or Panimakkal ইত্যাদি ইত্যাদি। Achievements of the Cholas. The Chola Empire during Rajara's fast included Tamil Nadu, Gurg, Sri Lanka and many islands including Lakshadweep, Maldives, etc. Rajendra Chol assumed the title of Gangaikonda. তাহলে রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল কিন্তু গঙ্গাইকোন্ডা চৌলপুরম প্রতিষ্ঠা করেছিলেন এবং গঙ্গাইকোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন। গঙ্গাই অর্থাৎ গঙ্গা, কোন্ডা মানে বিজেতা, গঙ্গা বিজেতা উপাধি গ্রহণ করেছিলেন। আফটার কনসলিডেটিং হিজ টেরিটরিজ রাইট আপ টু রিভার গঙ্গা। এবার যদি আমরা চোল সোসাইটি আর ইকোনমির কথা বলি তাহলে বলবো দ্য কাস্ট সিস্টেম ওয়াজ প্রিভ্যালেন্ট ইন দ্য সোসাইটি অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য pariah, meaning is untouchables, was miserable. অস্পৃশ্য জাতিদের অবস্থা খারাপ ছিল। The higher orders like Brahmins and Kshatriyas enjoyed social privileges. The Cholas inscriptions mention the major divisions among the castes. Valangai, mainly agricultural groups, are Idangai, mainly artisans and trading class. Brahmanism, Shaivism and Vaishnavism continued to flourish during the Chola reign. Apart from granting gifts to Brahmins, gifts were generously given to temples by the royal families. Rich merchants also contributed to the temples. Under the patronage of Chola kings and queens, a large number of temples were built. Brahmana Sabha was involved in the management of finances and maintenance of the temples. The economy was mainly agrarian. Reclamation of forest land, constructions of irrigation tanks, expansion in the variety of crops led to agricultural prosperity. তো এই পয়েন্টগুলো তোমরা পড়ে নিতে পারো, এখানে যেহেতু একদম বেসিক পয়েন্ট দেওয়া হয়েছে আমি এগুলোকে সেভাবে আর ডিটেলসে বলছি না, তোমরা দেখে নিও। এবার চোলদের আর্ট লিটারেচার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে দ্য চোলাস গ্রেটলি এনকারেজড স্কাল্পচার, আর্কিটেকচার অ্যান্ড পেইন্টিং। দ্য চোলাস এস্টাবলিশড নিউ সিটিজ অ্যান্ড কনস্ট্রাক্টেড মেনি প্যালাসিয়াল বিল্ডিং। দ্য বিউটিফুল erected temples served as the conference houses for the assemblies, মানে কনফারেন্স হাউস দ্বারা তৈরি করতো অ্যাসেম্বলির জন্য। Shiva temple Rajeshwar at Tanjore is a perfect example of Chola art, which is 197 feet high, 197 ফিট উচ্চ এবং এর 13টি তল রয়েছে, 13 তল, 13 stories. The Brihadeshwar temple at Tanjore is the finest specimen of architecture. Literature and culture too witnessed a great progress under the Cholas. Culture had reached the height of glory and peak of power. Sanskrit and Tamil languages developed a great extent. Okay. এরপর চলে এসো হৈসালা কিংডম। তাহলে এখানে আমরা চোল সাম্রাজ্যকে শেষ করলাম, এবার চলে আসি আমরা হৈসালা কিংডম। হৈসালা কিংডমের দেখে নাও কোথায় তাদের রাজত্ব শাসন ছিল, এই ছিল হৈসালাদের জায়গা। তাহলে a family or clan named Hoysala had attained considerably power in the present day Karnataka during the 12th and 13th century AD. এই হৈসালা বংশ 12 থেকে 13 শতকের মধ্যভাগে কর্ণাটকে এরা বিশেষভাবে ক্ষমতা দখল করেছিল। This empire ruled almost all the present day Karnataka between the 11th to the mid of 14th century. Their capital was Belur. তাদের ক্যাপিটাল ছিল বেলুর, which was later shifted to Halaivedu. পরে যেটি তাদের রাজধানীকে হালাইভেডুতে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু তাদের অরিজিনাল যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে বেলুর। আচ্ছা, this period was a very important era for the development of the art, architecture and religion in the southern countries. The Hoysala Empire contributed in the growth of both the Kannada and Sanskrit literature. Okay, তো
যদি বলা হয় যে এই বংশের মানে প্রতিষ্ঠাতাকে, দ্য ফাউন্ডার অফ দিস এম্পায়ার কিং ওয়াজ নৃপকামা দ্বিতীয়, who lived around 1026 to 1047 AD. He was probably a feudatory of the western Ganga dynasty. পশ্চিমের গঙ্গা ডাইনাস্টির একজন ফিউডারি ছিলেন এই নৃপকামা সেকেন্ড, and is known to have indulged in the futile wars against the Cholas. এবং তিনি চোলদের বিরুদ্ধে নিষ্ফল কিছু যুদ্ধ সংগ্রাম করেছেন। However, another early Hoysala ruler, Bindhyaditya, was a feudatory of Chalukyas of Kalyani. মানে যদি হৈসালদের আরও একজন রুলারের কথা বলা যায়, আর্লি রুলারের কথা, তিনি হচ্ছেন বিনয়াদিত্য। সেই বিনয়াদিত্য কিন্তু চালুক্য, কল্যাণীর চালুক্যদের সামন্ত রাজা ছিলেন। বিনয়াদিত্য ওয়াজ হ্যাভিং ফ্যামিলি টাইজ উইথ ওয়েস্টার্ন চালুক্যান কিং সোমেশ্বর ফার্স্ট। বিনয়াদিত্যের কিন্তু পারিবারিক সম্পর্ক ছিল চালুক্য কিং সোমেশ্বর প্রথমের সঙ্গে। হিজ সান Eryanga tried to establish himself as an independent monarch but was not successful. Okay, he was succeeded by বীরবল্লাল প্রথম। তাহলে এরিয়াঙ্গা এরপর বীরবল্লা প্রথম সিংহাসনে বসেন, who was also an unimportant ruler. The first notable great Hoysala king was বিষ্ণুবর্ধন। ঠিক আছে না? তাহলে প্রথম মনে রাখার মতন যিনি হৈসালা কিং তার নাম বিষ্ণুবর্ধন, হু ওয়াজ অলসো নোন অ্যাজ বিট্টিগা, যাকে অন্য বিট্টিগা নামেও জানা যায়। ওকে, চলো তাহলে বিষ্ণুবর্ধন সম্পর্কে আমরা এখানে দেখে নিই কিছু কথা। তাহলে বিষ্ণুবর্ধন তিনি 1108 থেকে 1152 পর্যন্ত শাসন কার্য চালাচ্ছেন। বিষ্ণুবর্ধন was also known as Bittiga. He is best known for taking steps to consolidate the Hoysala Empire. আসলে বিষ্ণুবর্ধন যে হৈসালা এম্পায়ার ছিল, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে সামন্ত রাজাদের মতন অবস্থা ছিল, তাদেরকে কনসোলিডেট করা, তাদেরকে এক জায়গায় আনাটা ছিল বিষ্ণুবর্ধনের বিশেষ কাজ। He established his capital at দরসমুদ্র। তিনি তার রাজধানী দরসমুদ্রে স্থাপন করেছিলেন, হুইচ ইজ মডার্ন ডে হালিবাডু, যেটা আমরা একটু আগে পড়লাম, কর্ণাটকের হালিবিডু যেটা, সেটাকে তিনি রাজধানীতে স্থাপন করেছিলেন। বিষ্ণুবর্ধন ওয়াজ ইয়াঙ্গার ব্রাদার অফ বীরবল্লাল সেকেন্ড, অর্থাৎ প্রথম বীরবল্লালের যে ছোট ভাই তিনি ছিলেন বিষ্ণুবর্ধন। হি অ্যাজিউমড দ্য টাইটেল অফ তালাকাডাগোন্ডা অর বীরাগঙ্গা। ঠিক আছে, he built Nritya Narayan temple at Talakad and Chenna Keshava temple at Belur. তাহলে নৃত্য নারায়ণ টেম্পল তালাকাড়ে এবং চেন্না কেশবা টেম্পল বেলুরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হি ওয়াজ অরিজিনালি আ জৈন and a Jain religion enjoyed high favor under his minister গঙ্গারাজা's protection. তাহলে এনার যে বিষ্ণুবর্ধনের যে মন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন গঙ্গারাজা, সেই গঙ্গারাজার প্রোটেকশনে কিন্তু জৈন ধর্ম সেখানে বিশেষভাবে ফ্লারিশ হয়েছিল। হি ক্যারিড আউট নিউমেরাস কনকোয়েস্ট অ্যান্ড ডিফিটেড দ্য মাইটি কিংস অফ দ্য চোলাস। ঠিক আছে, পান্ডিয়া অ্যান্ড চেরা কিংডমস। ওকে, ইট ইজ সেড দ্যাট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ রামানুচার্য বিষ্ণুবর্ধন কনভার্টেড টু হিন্দুইজম অ্যান্ড বিকেম বৈষ্ণবেট। অর্থাৎ বিষ্ণুবর্ধন প্রথম জীবনে তিনি জৈন ধর্মের উপাসক ছিলেন, কিন্তু রামানুজাচার্য হিন্দু ধর্মের যিনি সাধক, সেই রামানুচার্যের পৃষ্ঠপোষকতায় কিন্তু বা তার প্রভাবে কিন্তু বিষ্ণুবর্ধন হিন্দু ধর্মে কনভার্ট হয়েছিলেন এবং তিনি বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। দিস ইজ এভিডেন্ট বাই আ নাম্বার অফ বিষ্ণু টেম্পলস বিল্ট ডিউরিং হিজ রেইন, এবং তার সময়কালে অনেক বিষ্ণু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। He died in 1152 and his son Nrsimha first ascended the throne. 1152 খ্রিস্টাব্দে তিনি যখন মারা যাচ্ছেন তখন তার পুত্র প্রথম নৃসিংহ সিংহাসনে বসছেন। প্রথম নৃসিংহ তৃতীয় তৈলব হত্যা করেছিলেন প্রথম নৃসিংহকে ওয়েস্টার্ন চালুক্যদের সঙ্গে যখন যুদ্ধ হয়। প্রথম নৃসিংহ
চালুক্যরাজ ওয়েস্টার্ন চালুক্যরাজ তৃতীয় তৈলবকে হত্যা করেছিলেন। হি ওয়াজ সাকসিড বাই বীরবল্লাল দ্বিতীয়, এবং তারপরে বীরবল্লাল দ্বিতীয় অর্থাৎ নরসিংহ প্রথমের পরে দ্বিতীয় বীরবল্লাল সিংহাসনে বসেছিলেন। দ্বিতীয় বীরবল্লালের সময়কাল 1137 থেকে 1220 পর্যন্ত। বীরবল্লাল সেকেন্ড ওয়াজ অ্যানাদার গ্রেটেস্ট মনার্ক অফ দ্য হৈসলা এম্পায়ার, অর্থাৎ হৈসলা এম্পায়ারের যিনি গ্রেটেস্ট মনার্কের মধ্যে কিন্তু অ্যানাদার গ্রেটেস্ট মনার্ক বীরবল্লাল সেকেন্ড। হি পুট দ্য চালুক্যাস অফ দ্য কল্যাণী টু অ্যান এন্ড অ্যান্ড বাই ডিফিটিং সোমেশ্বরা ফোর্থ। ঠিক আছে না? তাহলে কল্যাণীর চালুক্য ফ্যামিলিকে তিনি শেষ করেছিলেন চতুর্থ সোমেশ্বরকে পরাজিত করে। আফটার হিজ ডিফিট সোমেশ্বরা ফোর্থ শিফটেড হিজ ক্যাপিটাল টু বনবাসী। তার মানে চতুর্থ সোমেশ্বরকে পরাজিত করার পরে তিনি তার রাজধানীকে বনবাসীতে শিফট করেছিলেন। অ্যান্ড দ্য কল্যাণী পাসড টু দ্য হ্যান্ডস অফ ইয়াদবাস অফ দেবগিরি, এবং কল্যাণীর যে শাসন কার্য সেটা কিন্তু দেবগিরির যাদবদের হাতে চলে গিয়েছিল। উইথ চোলাস হি হ্যাড ফ্যামিলি রিলেশনশিপস, চোলাসদের সাথে তার পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল। দ্য সাকসেসর্স অফ বীরবল্লাল ওয়ার মোস্টলি আনইম্পর্টেন্ট রুলার্স। বীরবল্লাল দ্বিতীয়ের পরে যে সমস্ত সাকসেসররা এসছে, উত্তরসূরিরা এসছে, তারা সবাই খুব আনইম্পর্টেন্ট ছিল, অযোগ্য ছিল। দ্য লাস্ট গ্রেট কিং ওয়াজ বীরবল্লাল থার্ড, এবং এই হৈসলা বংশের যিনি শেষ শক্তিশালী রাজা ছিলেন তিনি হলেন তৃতীয় বীরবল্লাল। তাহলে এই তৃতীয় বীরবল্লাল সম্পর্কে আমরা দেখি। দেখো, তৃতীয় বীরবল্লালের শাসনকাল 1291 থেকে 1343, প্রায় 50 বছরের একটা শাসনকাল কিন্তু ইনি করেছেন। বীরবল্লাল থার্ড ওয়াজ দ্য লাস্ট গ্রেট রুলার অফ দ্য হৈসলা এম্পায়ার। In 1310, the commanders of Sultan Alauddin Khilji had invaded the Deccan, devastating most of the countries. 1310 সালে সুলতান আলাউদ্দিন খিলজির যে কমান্ডার তিনি দাক্ষিণাত্যকে আক্রমণ করলেন। By 1318, Devagiri was occupied by Sultan of Delhi, and by 1336, almost all Hindu kingdoms of South except the Hoysala Empire were annexed to the Delhi Sultanate. অর্থাৎ 1318 সালে দেবগিরি আক্রমণ করে জয় করে নিল দিল্লির সুলতানেরা, এবং 1336 সাল নাগাদ সুলতানেরা কি করলো, দক্ষিণ ভারতের যত সমস্ত হিন্দু রাজবংশগুলো ছিল সব কিন্তু তাদের দিল্লির সুলতানের সাম্রাজ্যভুক্ত করেছিল, এক্সেপ্ট হৈসলা এম্পায়ার। হৈসলা সাম্রাজ্য ছাড়া 1336 নাগাদ দক্ষিণ ভারতের প্রায় সমস্ত হিন্দু রাজবংশগুলো কিন্তু দিল্লির সুলতানের অধীনে চলে এসেছিল। মুসলিম মাদুরাই সুলতান বা সালতানেট ওয়াজ অলসো ফর্মড ইন দোজ ইয়ার্স, এবং সেই সময় যে মাদুরাইতে মুসলিম সালতানেট প্রতিষ্ঠিত হয়েছিল। বীরবল্লাল থার্ড ক্যাম্পেন্ড এগেনস্ট দ্য মুসলিমস। তৃতীয় বীরবল্লাল মুসলিমদের বিরুদ্ধে কিন্তু সবসময় যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন। হি মেড ত্রিভুবনামালাই অ্যাজ হিজ নিউ ক্যাপিটাল। তিনি ত্রিভুবনামালাইকে তার নতুন ক্যাপিটাল করলেন, অ্যান্ড ফাউন্ডেড অ্যানাদার ক্যাপিটাল অ্যাট দ্য ব্যাঙ্কস অফ রিভার তুঙ্গভদ্রা অ্যাট হোসপাত্তানা, অর্থাৎ তুঙ্গভদ্রা নদীর তীরে হোসপাত্তানায় তিনি একটা রাজধানী করলেন, এবং সুদূর দক্ষিণে এই ত্রিভুবনামালাইতে তিনি তার রাজধানী করলেন। ওয়ার হিজ অ্যাবল কমান্ডার্স হরিহর অ্যান্ড বুক্কা রায়। দেখো, এই যে বীরবল্লাল তৃতীয়ের যে কমান্ডার্স ছিল হরিহর এবং বুক্কা রায়, ঠিক আছে, পপুলার নাম হাক্কা বুক্কা, এদেরকে হাক্কা বুক্কা বলা হয়। ফাউন্ডেড বিজয়নগর এম্পায়ার ইন 1336, এবং 1336 সালে কিন্তু তারা এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এবং এই হাক্কা বুক্কা কারা ছিল? হাক্কা বুক্কা ছিল এই বীরবল্লাল থার্ডের সেনাপতি, কমান্ডার্স। ওকে, বীরবল্লাল থার্ড ওয়াজ কিল্ড ইন ওয়ান অফ দ্য ব্যাটল against the Delhi Sultan in 1343। 1343 সালে দিল্লি সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কোনো এক যুদ্ধে এই বীরবল্লাল তৃতীয় মৃত্যুবরণ করলেন। হি ওয়াজ সাকসিডেড বাই হরিহর রায় ফার্স্ট, হু ফাউন্ডেড দ্য সঙ্গম ডাইনাস্টি অফ বিজয়নগর এম্পায়ার। অর্থাৎ তারপরে
এই হাক্কাবুক্কা যে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, সেই বিজয়নগর সাম্রাজ্যের যিনি রাজা প্রথম হরিহর রায়, তিনি কি করলেন না প্রথম হরিহর রায় সঙ্গম ডাইনেস্টি প্রতিষ্ঠা করলেন বিজয়নগর সাম্রাজ্যে। ওকে, আচ্ছা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে হৈসলার সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে। যদি হৈসলাদের ধর্মের কথা বলতে হয়, হৈসলা প্যাটার্নাইজড শৈবিজম, বৈষ্ণবিজম অ্যান্ড জৈনিজম। বিষ্ণুবর্ধন প্রথম জীবনে জৈনিজম ফলো করছেন। হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই শ্রী রামানুচার্য অ্যান্ড কনভার্টেড ইন্টু শৈবিজম, শ্রী বৈষ্ণবিজম। রিমেম্বার, we discussed the Cholas history that Ramanujarya left Sriranganam in Tamil Nadu and settled in Melukot, Karnataka. যেহেতু রামানুচার্য চোলদের সময় থেকে তাদের ওখান থেকে এসে শ্রীরঙ্গম তামিলনাড়ুর শ্রীরঙ্গম থেকে বেরিয়ে এসে কর্ণাটকের মেলুকোটে থাকছে, তো সেই সূত্র থেকে কিন্তু তিনি প্রভাবিত করতে পেরেছেন বিষ্ণুবর্ধনকে। আমরা যদি হৈসলাদের লিটারেচারের কথা বলি, কানাডা অ্যান্ড সংস্কৃত লিটারেচার ডেভেলপড ডিউরিং দিস পিরিয়ড। এই পিরিয়ডের সময় কানাডা এবং সংস্কৃত ভাষার প্রভূত উন্নতি ঘটেছে, অ্যাজ ইট ইজ যেমন করে রাষ্ট্রকূটদের সময় হয়েছিল, চোলদের সময় হয়েছিল, তাহলে এদের ক্ষেত্রেও হবে। ইম্পর্টেন্ট লিটারারি ওয়ার্কস আমরা যদি বলি কানাডাতে, সেটা হচ্ছে হরিহরের, তারপরে তোমার রাঘবাঙ্কের, তারপরে তোমার নেমিচাঁদের, জনের, ঠিক আছে না, এই সমস্ত কিন্তু আমরা দেখতে পাই। এরপর চলে এসো আর্ট অ্যান্ড আর্কিটেকচার। হৈসালাস কম্বাইন্ড বিসারা অ্যান্ড দ্রাবিড়া স্টাইল। তাহলে বিসারা আর দ্রাবিড়া স্টাইলকে মিক্স করে হৈসালাদের যে আর্ট সেটা মানে স্থাপিত হয়েছিল, অ্যান্ড ডেভেলপড নিউ হৈসালা স্টাইল, এবং এটা হৈসালা স্টাইল হয়েছিল। হৈসালা স্টাইলের মধ্যে বিসারা এবং দ্রাবিড়া দুটোই এর সঙ্গে যুক্ত ছিল। Important features of this style are a star-shaped platform, অর্থাৎ এই হৈসলাদের গুরুত্বপূর্ণ কতগুলো ফিচারের কথা বলা হয়েছে। এটা হচ্ছে স্টার শেপড প্ল্যাটফর্ম, তারপরে দ্য জাগাতি অ্যারাউন্ড দ্য টেম্পল ইজ ওপেন। আশা করি এগুলো অতটা বেশি ইম্পর্ট্যান্ট নয়, তবে মেইনসে তোমাদের যদি ডিটেলসে কোনো কোয়েশ্চেন লিখতে হয় তার জন্য এই পয়েন্টগুলো তুলে দেওয়া, একটু এখান থেকে তোমরা দেখে নিও। যেহেতু ভিডিওটি অনেকটা লেন্দি হচ্ছে, আমাদের এখনও অনেকগুলো রাজবংশ পড়তে হবে, হেন্স আমরা কি করছি, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে না। আচ্ছা, ইউটিউবে একটা সুযোগ থাকে স্পিড বাড়িয়ে দেখা। তোমরা লেকচারটাকে না স্পিডটাকে দেখবা যে 1.25 টাইমস বাড়ানো যায় বা 1.5 টাইমস বাড়ানো যায়, তো সেইভাবে তোমরা 1.5 টাইমস বাড়িয়ে দেখো, তাহলে তাড়াতাড়ি সময় 1.5 গুণ ভাবে বাড়িয়ে দেখো, তাহলে দেখবে তাড়াতাড়ি শেষ হচ্ছে। তো এক্সাম্পলস অফ হৈসলা টেম্পলস আর, এই যদি আমরা হৈসলাদের সময় মন্দিরের কথা বলি, তাহলে একটু আগেই পড়লাম যে চেন্নাকেশব, বেলুরের চেন্নাকেশব, তারপর তোমার হৈসলেশ্বর টেম্পল হালেবেডু, আর হচ্ছে তোমার কেশবা টেম্পল অ্যাট সোমনাথপুর, ঠিক আছে না। আচ্ছা, দে কনস্ট্রাক্টেড জৈন বাসারিজ অলসো। এক্সাম্পল সবতী, গন্ধওয়ার